আচ্ছা, কংগ্রাচুলেশন সবাইকে। আমাদের বায়ো ধন্যবাদ টিমের স্যার। পক্ষ থেকে সবাইকে কংগ্রাচুলেশন এবং ধন্যবাদ। তোমরা এখানে জয়েন করছো, অনেকেই জয়েন করেছে, আগের ক্লাসে জয়েন করেছো অনেকে, তারপরে গ্রুপগুলোতে জয়েন করেছে এবং খুবই ভালো রেসপন্স তোমাদের। মানে আমরা যে ফ্রি উদ্যোগটা চালাই বা ফ্রি ক্লাসটা সবার জন্য একটু ব্যবস্থা করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের এই পার্টিসিপেশনটা আমাদের কিন্তু মানে ইন্সপিরেশন, যে আমাদের ভালো লাগে যে হ্যাঁ অনেকে জয়েন করছে। সেখানে আমরা মানে আমাদের বিষয়গুলোকে আমাদের সাধ্য মতো তোমাদের সামনে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা কিছু শিখতে পারছো। তো সেই সব বিষয় হলে আমাদের বিষয়গুলো ভালোই লাগে। আচ্ছা, ঠিক আছে, আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। অলরেডি আগের ক্লাসে আমাদের যে আপার প্রাইমারি টেটের যে কোর্সটা লঞ্চ হচ্ছে বা তার ফ্রি ক্লাসগুলো চলছে, আগের ক্লাসে তোমরা কতগুলো বিষয় সম্পর্কে জেনেছো, যেখানে আমাদের সিলেবাস, আমাদের প্যাটার্ন, হ্যাঁ কিভাবে তোমরা কারা কারা পরীক্ষায় বসবে, কি কি এলিজিবিলিটি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং তারপরেও কিছু জনের হয়তো কিছু প্রশ্ন আজকের ক্লাসের জন্য থাকতে পারে, সেগুলো আমি সবার অবশ্যই ডাউট গুলো ক্লিয়ার করব। তো প্রথমত আমরা অনেকেই চলে এসেছে এবং অনেকটা সময় হচ্ছে, প্রথমে আমরা কিছু বিষয় জেনে নিই, তারপরে আমরা এইসব বিষয়গুলোতে ঢুকছি। তারপরে আমরা প্রশ্ন উত্তর আলোচনার সময় আমরা সমস্ত যার যা ডাউট, যার যা প্রশ্ন, সেই সব রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তুমি বিএড এর সেকেন্ড সেম, আচ্ছা ওই রিলেটেড বিষয়গুলো একটু আমি আলোচনা করবো। তোমরা মানে প্রশ্ন যার যা থাকবে মেসেজ বক্সে দিয়ে রাখো, সেটা আমি আলোচনা করছি বিষয়গুলো, ঠিক আছে। তো বেসিক্যালি বিএড বা ডিএলএড আমরা করি কেন বলো তো? আমরা করি হচ্ছে কি, যে ওই সার্টিফিকেটটা আমাদের লাগবে, আমরা সার্টিফিকেটটা পাবো, তাহলে আমরা এইসব পরীক্ষাগুলো অ্যাপ্লাই করতে পারবো। এবার আমরা তো সারা বছর মানে ধরো পড়ি, বিভিন্ন রকম ভাবে পড়ি, ফাঁকি দিই, যাই হোক যেভাবে হোক কভার করি। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন তোমরা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ, যখন তোমরা আপার প্রাইমারি বা টেট বা তোমরা যারা এসএসসি দিয়েছো, এইসব জায়গায় যখন আসবে, তখন বুঝবে যে বিএডটা যদি না ফাঁকি দিয়ে করে একটু পড়াশোনা করে করতাম, তাহলে মনে হয় এখানে প্রশ্ন বুঝতে সুবিধা হতো, এখান থেকে অনেক প্রশ্ন আমি সঠিক করতে পারতাম। ডিএলএডটা যদি আমি করে ভালো করে পড়তাম, তাহলে মনে হয় আমি অনেক প্রশ্ন সঠিক করতে পারতাম। তো এই বিষয়গুলো তোমরা এখন বুঝতে পারবে, এই যখন ক্লাসগুলো করবে বা পরীক্ষাগুলো দেবে, তখন বুঝতে পারবে যে বিএড বা ডিএলএড এর কতটা ইম্পর্টেন্স বা কতটা গুরুত্ব। এজ স্টুডেন্ট লাইফে আমরা যেভাবে কাটিয়েছি, আমরাও একই রকম, আমি বলছি না যে শুধু তোমরাই এটা করেছো, সব স্টুডেন্টরাই এভাবেই যায়। হ্যাঁ, বিএড ভর্তি হলাম, সার্টিফিকেট দিলাম, পরীক্ষা দিতে গেলাম, এভাবেই আমরা এই করি। কিন্তু এইবারে দেখবে পদে পদে দেখবে যে বিএড এর কত গুরুত্ব। বেসিক্যালি কেন বিএড এমএড বা বিএড ডিএলএড এগুলোর কেন গুরুত্ব? কারণ আমাদের, তুমি যখন এজ এ টিচার হবে, তুমি তো একটা 21st সেঞ্চুরি বা একবিংশ শতকের একজন শিক্ষক বা শিক্ষিকা হবে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু জানতে হবে যে শিশুকে কিভাবে পড়াতে হয়। শিশু একটু সিলেবাস নিয়ে অবশ্যই আলোচনা করবো, ঠিক আছে, সিলেবাস নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, যে শিশুকে কিভাবে পড়াতে হয়, চাইল্ড সাইকোলজি বিষয়টা কি, পেডাগোজি বিষয়টা কি, কত রকমের থিওরি, ক্লাসরুম হ্যান্ডেল কি করে করব, বিভিন্ন বিষয় এখানে কিন্তু আমাদের থাকছে, ঠিক আছে। তো তোমরা যেটা বললে যে অনেকে জয়েন করে গেছো, আমরা এই সব বিষয়গুলোকে নিয়ে আজকের আমাদের ক্লাস চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি বা চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগোজির বেসিক কনসেপ্ট গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এখান থেকে বিগত বছরের কি কি প্রশ্ন এসছে, সেগুলোর সলভ আমি কিভাবে করব, সেগুলোর উত্তর কিরকম হবে, বা কিরকম আমরা পড়বো, পড়ার প্যাটার্নটা কিরকম হবে, সেই বিষয়টা দেখবো, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেখানে আলোচনার বিষয় হচ্ছে যে প্রথমত আমরা দেখবো যে পেডাগোজি, এই টার্মটা আমরা সবাই শুনে আসছি যে পেডাগোজি থেকে প্রশ্ন আসে, পেডাগোজি থেকে প্রশ্ন আসে। কিন্তু বেসিক্যালি পেডাগোজি কি, এর সঠিক বিষয়টা বা বুৎপত্তিগত অর্থ, মিনিং, এগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, কেন আমাদের শিশুর বিকাশের ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আমাদের এই পেডাগোজি থেকে এত প্রশ্ন আসে কেন। তুমি ধরো 150 নম্বরের পরীক্ষা দেবে, 30 নাম্বার তো চাইল্ড সাইকোলজি এবং পেডাগোজি থেকে প্রশ্ন আসে। তারপরে যখন তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে দেখবে, সেখান থেকে 15 নাম্বার আসছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের উপর বেস করেও 15 নম্বরের পেডাগোজি আসছে, চাইল্ড সাইকোলজি থেকে আসছে, পেডাগোজি থেকে প্রশ্ন আসছে। সোশ্যাল সায়েন্সের দেখবে একটা পোর্শন আছে থিওরিটিক্যাল, আবার আরেকটা পোর্শন আছে পেডাগোজি। বেসিক্যালি আমরা দেখাচ্ছি যে চাইল্ড সাইকোলজি বা পেডাগোজিতে তুমি যদি ধরো 30 নাম্বার, কিন্তু এখানে এই তিনটে পোর্শন থেকে আরো 15 মানে 45 প্লাস 30, 55টা কোশ্চেন কিন্তু এই চাইল্ড সাইকোলজি থেকে পড়তে হবে তোমাদের। তাহলে বুঝতে পেরেছো যে বিএড বা ডিএলএড এর মহত্ব কোথায়, কেন আমরা মানে কেন এই তখন যদি বললাম যে তখন যদি আমরা ভালো করে পড়তাম, তাহলে এখন কাজে লাগতো, মানে প্রতিটা পদে পদে
প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমার এই চাইল্ড সাইকোলজি বা পেডাগজির বিষয়গুলো লাগবে। তো আমাদের বেসিক্যালি এইসব বিষয়গুলো জানতে গেলে আগে পেডাগজি কি, তার বেসিক কনসেপ্ট কি, শিক্ষাদানের ক্ষেত্রে পেডাগজি কিভাবে ভিত্তিপ্রস্তর করে, শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, কেন আমাদের এজ এ শিক্ষক হিসেবে, শিশু তো তার মতো করে বড় হচ্ছে, আমি শিক্ষক বা পিতামাতা হিসেবে আমরা কেন জানবো যে শিশু এই বয়সে কতটা বাড়ছে, শিশুর 2 বছর বয়সে কত হাইট বাড়ে, বুদ্ধি কিরকম ডেভেলপ হয়, তার সামাজিক বিকাশ কেমন ডেভেলপ হয়। আচ্ছা, ভিডিও গুলো একটু অফ রাখবে সবাই, ঠিক আছে, ভিডিও অডিও অফ রাখবে, কিছু বলার থাকলে যেতে মেসেজে করে রাখো, আমি সেগুলো অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে। এগুলো আমাদের জানতে হবে। এবং বিকাশের ক্ষেত্রে বিকাশ যতটা আমরা ভাবি যে বৃদ্ধি বিকাশ, শিশুর বিকাশ গুলো এত সহজ, একই বিয়ের তো খাতা ভরালে নাম্বার পাওয়া যায়, কিন্তু এখানে দেখবো বিভিন্ন থিওরি, এই থিওরিগুলোর মধ্যে ডিফারেন্স, এই থিওরি থেকে প্রশ্ন, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে, শিক্ষণের শিল্প বিজ্ঞান এই বিষয়গুলো সম্পর্কে দেখবো, ঠিক আছে। এছাড়াও আধুনিক যুগে একবিংশ শতাব্দীতে আমরা এই পেডাগজিতে কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করছি সেটা দেখবো। এবং এই পেডাগজিতে বা এই অ্যাজ এ টিচার হিসেবে চাইল্ড সাইকোলজি পেডাগজিতে একজন শিক্ষকের তো অবদান থাকবে, তার সঙ্গে শুধু শিক্ষক ভালো জানে, সাইকোলজি বোঝে, পেডাগজি বোঝে, ভালো পড়ায়, তাহলে কিন্তু চাইল্ডের ডেভেলপমেন্ট পরিপূর্ণভাবে হবে এটা নাও হতে পারে। কারণ সে স্কুলে কতক্ষণ থাকছে, ম্যাক্সিমাম 8 ঘন্টা, বাদ বাকি সময়টা তো সে বাড়িতে থাকছে, বার্ধক্য সময়টা তো বাড়িতে থাকছে। আচ্ছা হ্যাঁ, এগুলো পরে বড় বড় লেখা আছে, পাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে শুধু শিক্ষককে এই চাইল্ড ডেভেলপমেন্ট বা পেডাগজি সম্পর্কে জানলে হবে না, পিতামাতাকে, গার্ডিয়ানকেও কিন্তু এগুলো জানতে হবে, তবেই আমরা একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশে আমরা অবদান রাখতে পারবো। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের একটু বলে দিই যে অলরেডি তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমাদের আপার প্রাইমারির বা কমপ্লিট কোর্সের যদি তোমরা পেড কোর্স নিতে চাও সেক্ষেত্রে তার ফিস কেমন হবে, তার স্ট্রাকচারটা কিরকম, সেটা আমরা একটু আলোচনা করে দিচ্ছি। তো বেসিক্যালি আমাদের বেস যে মানে কোর্স ফিস সেটা 8,000 টাকা, কিন্তু তোমাদের জন্য স্পেশাল অফার থাকছে ফার্স্ট 50 জন ছাত্রছাত্রীর জন্য যারা তাড়াতাড়ি ভর্তি হবে, তাদের জন্য 4,499 টাকা, অর্থাৎ 4,500 টাকার এই কোর্স 6 মাসের জন্য, ঠিক আছে। এবারে দেখো এই কোর্সে কি কি থাকছে। তো এই কোর্সে তোমরা সবাই আগে বলা হয়েছে যে আমাদের লাইভ ক্লাস থাকে, তারপরে লাইভ ক্লাস যদি তোমরা মিস করে যাও তার জন্য রেকর্ডেড ভার্সন থাকে, নোটস থাকে, একদম আপ টু ডেট নোটস। আমাদের যারা এসএসসি পড়েছো তারা জানো যে আমাদের নোটস বা মক টেস্ট গুলো কেমন, প্র্যাকটিস সেট, পিওয়াইকিউ, ফাইনাল টেস্ট এবং ডেইলি টার্গেট শিট, ঠিক আছে, এই বেসিসে আমাদের পড়ানো হয়। এবং এর মধ্যে আরেকটা বিষয় থাকছে, দেখো মোবাইলে নোট টোট গুলো পড়ার ক্ষেত্রে খুব সমস্যা হয়, এই জন্য আমরা আমাদের যে স্টাডি মেটেরিয়াল গুলো বেসিক্যালি প্রিন্টেড নোট হিসেবে তোমাদের বাড়ি পাঠাবো। এটা কিন্তু এই প্রিন্টেড নোটের যে প্রাইস সেটা কিন্তু এই কোর্সের মধ্যেই ইনক্লুডেড, যুক্ত, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ ফুল মক টেস্টও পাওয়া যাবে, ঠিক আছে, ফুল মক টেস্টও হবে, থাকবে, আমাদের অনেক থাকবে, যেগুলো জানে তারা জানো। তো বেসিক্যালি প্রিন্টেড নোট তোমাদের কিন্তু, যেটা হাই কোয়ালিটি প্রিন্টেড নোট এবং স্পাইরাল বাইন্ডিং, এবং সেটা ফ্রি ডেলিভারি তোমার বাড়িতে ভায়া কুরিয়ার সার্ভিসের মধ্যে দিয়ে তোমার বাড়িতে পৌঁছে যাবে। তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে আমাদের যুক্ত থাকে। বেসিক্যালি আমাদের, তোমরা বারবার আবেদন রেখেছো যে তোমাদের মানে অনেক, আমি আগে ক্লাস শুনলাম, রিভিউ নিলাম, তোমরা অনেকেই বলেছো যে আমাদের পড়ানোর প্যাটার্নটা ভালো, কিন্তু মানে ফিসটাকে আমরা যাতে মিনিমাম করতে পারি। তো বেসিক্যালি আমরা এটা কিন্তু বেসিক্যালি অনলাইন, তো এর মানে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলে যেটা স্টুডেন্টের সামনে আসে না। তো সেক্ষেত্রে আমরা একদম ন্যূনতম যেটা করার পসিবল সেটা আমরা কিন্তু করেছি। তো বেসিক্যালি প্রথম 50 জন ছাত্রছাত্রীদের জন্য এই 4,499 টাকা কোর্স ফিস, এবং সেক্ষেত্রে তুমি কোর্সে যাবে, কন্টিনিউ করবে, কোর্সে যেখানে আছে, যেটা ফ্রি নয়, আপার প্রাইমারি যে এটা আছে ব্যাপে ঢুকলেই বুঝতে পারবে যে ফ্রিতে নয়, তারপরে দেখবে আরেকটা আপার প্রাইমারি আছে বা পারচেস, এরকম আপার প্রাইমারি আরেকটা করা আছে। তো সেক্ষেত্রে যাবে, সেখানে 6 মাসের কন্টিনিউ ক্লিক করবে, তারপরে 6 মাস ডিউরেশন আসবে, তারপরে UPT50, আপার প্রাইমারি টেট 50 বা UPT50, এই কোডটা কিন্তু অ্যাপ্লাই, কোডটা অ্যাপ্লাই করলে দেখবে তোমাদের প্রাইসটা এই 4,499 টাকার মধ্যে চলে আসবে। এবং এই অফারটা ভ্যালিড থাকছে 18/11/2025 পর্যন্ত, ঠিক আছে, তখনই ভর্তি হতে পারবে, ঠিক আছে। আর যা যা রিলেটেড প্রশ্ন আছে সেটা আমি পরে আলোচনা করছি, ঠিক আছে। তো যাই হোক, তো তোমাদের তাহলে আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি, তারপরে যা যা প্রশ্ন থাকবে সেই জায়গাগুলো যাবো। তো বেসিক্যালি আমরা চাইল্ড সাইকোলজি, পেডাগজি, এই টার্মগুলো আমরা বারবার পড়ে এসেছি, বারবার শুনে এসেছি। তো বেসিক্যালি পেডাগজি বিষয়টা কি বা পেডাগজির উৎপত্তিটা কি? স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি মক টেস্টের ব্যাপারে একটু বলুন, ওটা কি প্রতিদিন মক টেস্ট কি নেবেন, মানে যেদিন ক্লাস থাকবে? অ্যাপে প্রচুর পরিমাণ মক টেস্ট আপলোড করা থাকবে, তোমার সময় মতো করে
তুমি মক টেস্ট গুলো দেখতে পারবে, ঠিক আছে। এবং আরেকটা বিষয় তোমাদের যেটা বলা, হ্যাঁ ইনস্টলমেন্ট পেমেন্ট, আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আরেকটু পরে আলোচনা করছি। এটা হচ্ছে ফুল পেমেন্টের জন্য, ঠিক আছে, ইনস্টলমেন্ট পেমেন্ট আমি বলছি, ঠিক আছে। তো তো বেসিক্যালি অ্যাপে আমাদের আপলোড থাকবে সবকিছু, সেট পিওআইকিউ সেট, এমসিকিউ সেট, ফাইনাল টেস্ট, আবার ক্লাসে তো পিওআইকিউ প্র্যাকটিস করানো, কোশ্চেন আনসার প্র্যাকটিস করানো, আমাদের পড়ানোর প্যাটার্ন তোমাদের বলা হয়েছে যে আমরা যেই বিষয়টা পড়াই সেই বিষয় সম্পর্কে বিগত বছরে বা কোন কোন প্রশ্নগুলো এসছে, কিভাবে প্রশ্ন হয়, সেটা কিন্তু আমরা ক্লাসের শেষেই প্র্যাকটিস করিয়ে দিই, যাতে তোমার পড়ানোটা মানে পরীক্ষা উপযোগী হচ্ছে কিনা সেটা যাতে আমরা করতে পারি, সেটা যাতে তোমাদের মানে বোঝাতে পারি যে হ্যাঁ আমি যেটা পড়েছি সেইখান থেকে প্রশ্ন আসছে। আমার পড়ানোটা আমি 1.5 ঘন্টা সময় নষ্ট করলাম পড়ার ভেতর, পড়ার জন্য 1 ঘন্টা সময় দিলাম, সেটা আমার ইফেক্টিভ হচ্ছে, কারণ পড়ছি আমরা সবাই, কিন্তু পরীক্ষার উপযোগী মতো করে পড়ছি কিনা সেটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তোমাদের কিছু প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আসছে, মেসেজ করে রাখো, আমি আলোচনা করছি, তার আগে আমি বিষয়গুলো একটু পড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে ওদেরকে ভালো লাগবে, এনার্জি পাচ্ছ তোমরা। বেসিক্যালি এই যে পেডাগজি, এই শব্দটা উৎপত্তি হয়েছে বেসিক্যালি দুটি গ্রিক শব্দ থেকে এসছে, পেইস এবং এগোস, ঠিক আছে। এছাড়াও আরো বিভিন্ন মত অনুসারে পেডাগজি কথাটি এসছে ল্যাটিন শব্দ পেডাগোগিয়াস থেকে, হ্যাঁ পেডাগোগিয়াস থেকে, এই জায়গাগুলো আছে, ঠিক আছে। এটা বেসিক্যালি দুটি গ্রুপ শব্দ, যার পেইসের অর্থ হচ্ছে শিশু, ঠিক আছে, বা চাইল্ড, এবং এগোস যার অর্থ হলো নেতা বা পথপ্রদর্শক। বেসিক্যালি চাইল্ড কোন দিকে এগোবে, শিশু কোন দিকে এগোবে, তাকে যে পথপ্রদর্শক করবে, তাকে যে গাইড করবে, সেই হচ্ছে পেডাগজিক্যাল লিডার, ঠিক আছে, বা পেডাগজির এই শব্দটা এসেছে। তো প্রাচীন এর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সাধারণভাবে আমরা এখন পেডাগজি হিসেবে কাকে দেখছি, আমরা এখন পেডাগজি হিসেবে বা পেডাগজি হিসেবে কাকে দেখছি, টিচার, তাই তো। তোমাদের এগুলো পড়ছো কেন? কারণ তোমরাই এখন মানে এই পেডাগজিক্যাল বা পেডাগজিস্টের যে রোল, সেটা তোমরা পালন করবে। তো এটা উৎপত্তি কিন্তু একদম প্রাচীন যুগ থেকে এসছে। একদম প্রাচীন যুগে যখন প্রাচীন গ্রিসে পেডিয়াগোগোস বা পেডিয়াগোগোস নামে মানে এক ধরনের লোক ছিল, এরা কিন্তু শিক্ষক ছিল না। এখন এই পেডিয়াগোগোস বলতে কি বর্তমানে আমরা বোঝাচ্ছি আধুনিক যারা শিক্ষক তাদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু ছিল না। এখানে কি যারা যারা উচ্চপদস্থ, যারা যারা ধরো যে সামন্ত প্রভু, দাস মালিক, এরা যে থাকতো, তাদের কিছু বিশ্বস্ত কৃতদাস থাকতো। বিশ্বস্ত কৃতদাস মানে একদম বাড়ির কাজ করার জন্য যেরকম কৃতদাস, তখন জানো তোমরা দাস প্রথা ছিল। তো এই বিশ্বস্ত কৃতদাসের কাজ কি ছিল, যে প্রভুর পুত্রদের স্কুলে নিরাপদে নিয়ে যাওয়া, তার দৈনন্দিন কাজের হেল্প করা, সে হোমওয়ার্ক করছে কিনা, বাড়িতে পড়ার সময় পড়ছে কিনা, ঘুমানোর সময় ঘুমাচ্ছে কিনা, আচরণ কেমন করছে, যদি সে হোমওয়ার্ক না করে তাহলে তাকে হোমওয়ার্ক দেখিয়ে দেওয়া, হোমওয়ার্কে হেল্প করা, হ্যাঁ ইত্যাদি আচরণের উপর নজর রাখা, এবং তাকে দেখো নৈতিক শিক্ষা প্রদান করা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো ভাবো, এখন দাস প্রথা চলছে, দাসীদের উপর এত অত্যাচার হচ্ছে, সেখানেও এক শ্রেণীর দাসকে এত স্বাধীনতা দেওয়া হয়েছে যে পুত্রকে তুমি তাদের করবে। নৈতিক মানে কি, বেসিক্যালি তারা যদি কোনো অনৈতিক কাজ করে সেখানে শাস্তি দেওয়াও তাকে যাবে, ঠিক আছে। তো এরকম নৈতিক শিক্ষা, তাদের আচার আচরণ, জীবনের শৃঙ্খলা শেখানো, দৈনন্দিন কাজে হেল্প করা, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এজ এ টিচারকে বা এজ এ পেডাগোজাসকে দেখছি, তার একদম নিত্যদিনের পড়াশোনা রিলেটেড যা সমস্যা, যা কিছু সবকিছুর দায়িত্ব কিন্তু এরা থাকছে। তো এরা ছিলেন মূলত তত্ত্বাবধায়ক এবং চরিত্রের পথপ্রদর্শক, ক্যারেক্টার ডেভেলপ করতো। আধুনিক এর সঙ্গে সঙ্গে অনলি আপার প্রাইমারির সাথে প্রাইমারি টেট প্রিপারেশন পাওয়া যাবে। আচ্ছা, এককালীন টাকাটা এই যে মানে এটা এককালীন টাকাটা পেড করতে হবে, ঠিক আছে। ইনস্টলমেন্ট পেমেন্ট হবে না, ফুল পেমেন্ট করতে হবে, ঠিক আছে। ইনস্টলমেন্ট হবে আমি একটু বলছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইনস্টলমেন্টের ক্ষেত্রে তোমরা দুটো ইনস্টলমেন্টে দিতে পারবে টাকাটা। তো সেক্ষেত্রে প্রথম ইনস্টলমেন্টে 2500 টাকা দিতে হবে, এবং 2 নম্বর ইনস্টলমেন্টে 2300 টাকা, অর্থাৎ 300 টাকা তোমাদের এক্সট্রা দিতে হবে, এক্সট্রা 300 টাকা দিতে হবে। এবং এই ইনস্টলমেন্টে চার্জের জন্য, এবং ইনস্টলমেন্টে আরেকটা সমস্যা আছে, সেটা আলোচনা করছি, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে। ইনস্টলমেন্টের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা বলছি। যাই হোক, আরেকটা বিষয় পড়ে নি। তো বেসিক্যালি আমরা দেখলাম কি প্রাচীন যুগে এরকম পেডাগোজিস ব্যাপারটা এরকম ছিল, কিন্তু আধুনিক যখন সময়ের সাথে সাথে এই ধারণার প্রসারিত হতে যায় থাকে, শিশুকে গাইড করা, শিশুকে কিভাবে শেখানো হবে, হ্যাঁ তার তথ্যে রূপান্তরিত করে। বর্তমানে শিক্ষা বিজ্ঞানে বা এই চাইল্ড সাইকোলজিতে বা চাইল্ড এডুকেশনাল সাইকোলজিতে শিক্ষাদানের শিল্প ও বিজ্ঞান, পেডাগজিকে কি বলা হয়, আর্ট অফ অ্যান্ড সায়েন্স অফ টিচিং। অর্থাৎ পড়ানোর যে কলা এবং পড়ানোর পেছনে যে বিজ্ঞান থাকে,
সেই বিষয়টাকে বলা হচ্ছে কি পেডাগজি। তাহলে আর্ট অফ টিচিং, আর্ট অফ টিচিং মানে এটা মনে রাখবে না যে আমি ক্লাসরুমে যেটা পড়াচ্ছি সেটাই আর্ট অফ টিচিং, মানে টিচিং এর সঙ্গে পড়াশোনার সঙ্গে যা কিছু যুক্ত থাকে সমস্ত কিছু তুমি ভালো করে করতে পারছো কিনা, স্টুডেন্টকে ভালো পড়াতে পারছো কিনা, স্টুডেন্টকে ভালো খেলাতে পারছো কিনা, সমস্ত বিষয়গুলো যুক্ত থাকে। এগুলো আমরা পরে পরে আলোচনা করবো। বেসিক্যালি এটা হচ্ছে একটা দর্শন, একটা ফিলোসফি যা শিক্ষককে প্রতিটি সিদ্ধান্তে প্রভাবিত করে। হ্যাঁ, তো প্রতিটি এটা প্রভাবিত করে। তাহলে বেসিক্যালি আমরা কি দেখলাম যে পেডাগজির যদি ধারণা দিতে বলা হয়, এই বিষয়ে ধারণার উপরে যেটা আলোচনা হলো তার উপর বেশ করে যে আমি তোমাকে বলেছি পেডাগজির একটা ধারণা দাও। তাহলে পেডাগজি হলো শিখন পদ্ধতি পেছনে থাকা তত্ত্ব, শিখন পদ্ধতির পেছনে থাকার তত্ত্ব। এবার অনেকে বলে দেয় যে পেডাগজি মানে কি বলতো, পেডাগজি মানে হচ্ছে টিচিং মেথড। এগুলোর সম্পর্কে একটু আমরা ডিটেলস যখন আলোচনা করবো দেখবো পাঠে পাঠে, এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে। এডুকেশনে কি বলতো, এই সরি সাইকোলজিতে বা পেডাগজিতে এক্ষেত্রে কি হয় জানো তো, তুমি যখন অ্যান্সার করো দেখবে তোমার মনে হচ্ছে যে আমি সব অ্যান্সার ঠিক করে এসেছি, যখন উত্তরপত্র আসে তখন দেখবো সবগুলো ভুল। কারণ হচ্ছে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ডিফারেন্স আছে টিচিং এর সঙ্গে, টিচিং মেথড, ইনস্ট্রাকশন, হ্যাঁ, সবকিছুর মধ্যে একটা ক্ষুদ্র ক্ষুদ্র ডিফারেন্স আছে। তো টিচিং মেথড বলতে সাধারণত যে শ্রেণীকক্ষে আমরা যে পড়াচ্ছি সেটার বাইরেও আরো বিষয় কিন্তু এখানে যুক্ত থাকে। এখানে বলছে কি পেডাগজি মানে টিচিং মেথড নয়, টিচিং মেথডের পেছনে থাকা তত্ত্ব এবং অনুশীলনের সামগ্রিক কাঠামো। মানে কি, ধরো আমি যদি বলি তুমি বাংলা পড়াবে, তুমি কবিতা পড়াবে, গল্প পড়াবে, তুমি গল্প ছলে পড়াতে পারো। আমি যদি বলি ম্যাথ পড়াবে, ম্যাথ কি তুমি গল্প ছলে পড়াতে পারবে? না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তুমি তাহলে গল্প ছলে পড়াতে পারছি না, কিন্তু আমি বাস্তব উদাহরণ দিয়ে পড়াতে পারবো। আমি সেই মানে স্টুডেন্টকে এভাবে বলবো না যে তুমি যদি তোমার যে আমরা স্টুডেন্টকে বলে দিলাম রামের কাছে 5টা পেন ছিল, 2টো পেন ও নিয়ে নিল, 3টে পেন ও নিয়ে নিল, তার কাছে এখন কত থাকলো। এটা বেসিক্যালি আমরা কেন রামকে দিয়ে বলবো, ধরো তোমার দুজন বন্ধু, তোমাকে এই 5টা পেন হাতে ধরিয়ে দিলাম, তুমি ওকে দিয়ে দাও 2টো, ওকে দিয়ে দাও 3টে, তাহলে তোমার কাছে কি থাকলো? তাহলে বাস্তব উদাহরণ দিয়ে হাতে কলমে এভাবে আমরা শেখাতে পারি। তো সমস্ত বিষয় পড়ানোর কিন্তু আলাদা আলাদা মেথড বা টেকনিক আছে। আমি যখন ফিজিক্স পড়াবো তখন আমি পরীক্ষা করে দেখিয়ে দিতে পারি, জিওগ্রাফি যখন পড়াবো তখন আমি এক্সপেরিমেন্ট করে দেখাতে পারবো। তাহলে বেসিক্যালি শিক্ষণ পদ্ধতি, আমি যে মেথডটাই পড়াচ্ছি, আমি লেকচার মেথডে পড়াবো না বাস্তব উদাহরণের মাধ্যমে পড়াবো, না আমি তাদের ল্যাবরেটরিতে গিয়ে পড়াবো, সেই যে পদ্ধতি, সেই যে তত্ত্ব, সেই যে অনুশীলন, এটা নির্ধারণ করে কে? এইটাই নির্ধারণ করে পেডাগজি। তাহলে টিচিং মেথডের পেছনে থাকা তত্ত্ব এবং অনুশীলনের সামগ্রিক কাঠামো হচ্ছে পেডাগজি। কি শেখানো হচ্ছে এখানে, বেসিক্যালি মানে কি শেখানো হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কেন শেখানো হচ্ছে এবং কিভাবে শেখানো হচ্ছে তার উপর গুরুত্ব দেওয়া হয়। ধরো আমাদের কি, আমরা ছোটবেলা থেকে যা পড়ে এসছি আমরা মানে কখন জানতাম না। ধরো তুমি ম্যাথ পড়েছো, বাংলা পড়েছো, ইংলিশ পড়েছো, ইতিহাস সব পড়েছো, যাদের কিছু জনের ভালো লাগা থাকে, কিছু জনের বোরিং লাগতো না, তুমি জানতে না কেন পড়ছো, কারণ জানতে তুমি কেন পড়ছো। তোমাকে যখন ছোটবেলায় বর্ণ পরিচয় শেখানো হতো, কথামালা শেখানো হতো, তুমি জানতে কেন পড়ছো তুমি? জানতে না। বেসিক্যালি এই পেডাগজি বলছে যে স্টুডেন্টকে গুরুত্ব বোঝাতে হবে। তাকে ম্যাথ, কঠিন কঠিন ম্যাথ দিয়ে দিচ্ছ, তাকে এটাই একবার বলছো না যে এই ম্যাথ তার জীবনে কোথায় লাগবে। তাকে এটা যদি বুঝিয়ে দাও যেটা তোমার দৈনন্দিন জীবনে প্রতিদিন লাগবে, তুমি বাজার করতে যাও, কোনো কিছু কিনতে যাও, কোনো কিছু করো, বড় হয়ে যখন টাকা সুদে নেবে তার হিসাব, ইএমআই করবে তার হিসাব, এইসব যাতে প্রচুর জায়গায় তোমার বাস্তব জীবনে কাজে লাগবে। তাহলে বেসিক্যালি আমাদের কিন্তু সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো কেন পড়ছো, স্টুডেন্টকে যদি আমি বুঝিয়ে দিই তুমি কেন পড়ছো, তাহলে আমাকে আর পড়াতে হবে না, তোমরা নিজেরাই পড়ে নেবে। এই জন্য বলা হচ্ছে আধুনিক যুগে ইম্পর্টেন্সটা বোঝানো, মানে এই পেডাগজি বা এত সাইন্টিফিক থিওরি, এত এগুলো হচ্ছে কেন পড়ছো সেইটা বোঝানো। স্টুডেন্ট যদি আমি বুঝিয়ে দিই, তুমি যদি ইতিহাস পড়ো তাহলে তুমি অতীত সম্পর্কে জানতে পারবে, অতীত সম্পর্কে যারা জানে তারা বর্তমানকেও জানতে পারে, ভবিষ্যৎকেও বুঝতে পারে। তুমি যদি ফিজিক্স পড়ো, গতিসূত্র পড়ো, তাহলে সেগুলো তোমার জীবনে বিভিন্ন রকম ভাবে কাজ করবে। সেটা যদি বোঝাতে পারো তাহলে আর কিছু বোঝাতে হবে না, ও নিজেই পড়বে সে। আর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে পড়াচ্ছে, আমি ম্যাথকে বাংলার মতো করে, ফিজিক্সকে ইতিহাসের মতো করে, আর ইতিহাসকে ফিজিক্সের মতো করে পড়ালে হবে না। প্রত্যেকটা সাবজেক্টের, এই যে বললাম না আমি তোমাদের আলোচনা করতে গিয়ে, যে দেখবে মানে বাংলা যে কম্পালসারি সাবজেক্ট, সেই বাংলা পড়ানোর সাবজেক্ট স্পেসিফিক পেডাগজি আছে, ইংলিশের সাবজেক্ট স্পেসিফিক পেডাগজি আছে, সোশ্যাল সায়েন্সে যারা পরীক্ষা দেবে তাদের সোশ্যাল সায়েন্স সাবজেক্ট কিভাবে পড়াতে হয় সেই রিলেটেড পেডাগজিক্যাল প্রশ্ন আছে, যারা সায়েন্সের ম্যাথে এবং সায়েন্সে পরীক্ষা দেবে তাদের পেডাগজিক্যাল প্রশ্ন ধরন আলাদা, বিষয় আলাদা। তো বেসিক্যালি
কেন শিখছি এবং কিভাবে শেখানো হচ্ছে, এই দুটো বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তো বেসিক্যালি এই পেডাগজির মধ্যে, কনসেপ্টের মধ্যে কি কি রয়েছে? প্রথমত হচ্ছে ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি। তুমি কিভাবে পড়াবে, ক্লাসে গিয়ে বক্তৃতার মাধ্যমে পড়াবে, না গ্রুপ ওয়ার্ক করবে, না প্রজেক্ট ওয়ার্ক করবে, এগুলো মানে বেসিক্যালি আমরা হচ্ছে পেডাগজি বলতে এই ধারণার মধ্যে থেকে যাই, এই ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি বা টিচিং স্ট্র্যাটেজি এর মধ্যেই থেকে যায়। কিন্তু এর বাইরে অনেক কিছু, এর বাইরে হচ্ছে তুমি কোন ফিলোসফিক্যাল দর্শনে পড়াবে, ঠিক আছে, টিচিং ফিলোসফিটা তোমার কি হবে সেটাও নির্ধারণ করে কিন্তু পেডাগজি। তুমি যদি আইডিয়ালিজমে বিশ্বাসী হও তাহলে তুমি বক্তৃতা মেথডের উপর বেশি গুরুত্ব দেবে। তুমি যদি এখানে দর্শন এখানে যুক্ত হয়, তুমি যদি প্রাগমাটিজম বা প্রয়োগবাদের উপর বিশ্বাস হও তাহলে তুমি হাতে কলমে কাজের উপর শিক্ষা করবে, যেটা হচ্ছে গান্ধীজি তার শিক্ষা চিন্তায় বলছে। অ্যাসেসমেন্ট মেথড কিরকম হবে? তুমি ওরাল ভাবে পরীক্ষা নেবে, মৌখিক ভাবে নেবে, না লিখিত ভাবে নেবে, না তাদের পারফরম্যান্স টেস্ট করবে মানে হাতে কলমে কাজের মধ্যে দিয়ে, সেগুলো নির্ধারণ করে। এবং ক্লাসরুম ম্যানেজমেন্ট, ক্লাসরুমে কিভাবে ম্যানেজ করবে তুমি, স্টুডেন্টকে কম শাস্তি দিয়ে, কম নেগেটিভ করে কিভাবে তুমি ক্লাসরুম ম্যানেজমেন্ট করবে, এই চারটি বিষয় কিন্তু পেডাগজির মধ্যে থাকে। তাহলে কি কি পেডাগজির মূল পাঠ কি? ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি কি হবে সেটা নির্ধারণ করতে সাহায্য করে, তোমার টিচিং ফিলোসফি কোন দর্শন মেনে তুমি পড়াবে সেটা তোমাকে নির্ধারণ করতে সাহায্য করে, এবং স্টুডেন্ট কতটা শিখেছে না শিখেছে সেটা কি করে জানবে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট মেথডের মধ্য দিয়ে, যে আমি কতটা জানি না জানি। আমি ধরো আমি তোমাকে পড়িয়ে গেলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, তুমি শিখেছো না শিখেছো সেটা আমি কি করে জানবো পরে যখন আমি প্রশ্ন অ্যান্সার করবো? মানে মূল্যায়ন হচ্ছে তুমি কতটা শিখেছো সেটা। এবারে মূল্যায়ন পদ্ধতি যাতে সঠিক হয়, বৈজ্ঞানিক উপায় হয়, এই যত রকমের সিস্টেম এসছে, চয়েস বেস ক্রেডিট সিস্টেম, ইভালুয়েশন, মানে এই যে সেমিস্টার সিস্টেম, এগুলো সব হচ্ছে মূল্যায়ন সিস্টেমকে আপগ্রেডেশন করার জন্য এগুলো এসছে, পেডাগজিক্যাল বা সাইন্টিফিক করার জন্য এগুলো এসছে, ঠিক আছে। ক্লাসরুম ম্যানেজমেন্ট কিরকম হয়, এই 4টে বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এরপরে আমাদের দুটো আছে যে পেডাগজির মূল ধারণা। হ্যাঁ, কার্যকরী আধুনিক পেডাগজিকে কতগুলো মূল ধারণার উপর নির্ভর করে, মানে এটা তো বেসিক্যালি আমরা বলছি কি মডার্ন সাইন্টিফিক বা সাইকোলজিক্যাল যে থিওরি গুলো আছে তার উপর বেস করে এখন পেডাগজিক্যাল কনসেপ্ট গুলো এসছে। তো এক্ষেত্রে আধুনিক পেডাগজিকে বা চাইল্ড সাইকোলজিকে বুঝতে গেলে তোমাকে কিন্তু কতগুলো টার্ম মাথার মধ্যে ঢুকে রাখতে হবে। প্রথমত হচ্ছে এই আধুনিক বা কার্যকরী পেডাগজির প্রথম যে ধাপটা সেটা হচ্ছে কি শিক্ষার্থী কেন্দ্রিক শিখন বা স্টুডেন্ট সেন্টার লার্নিং। তোমরা বারবার এই বিষয়টা শুনে এসছো, নাম শুনে এসছো, হ্যাঁ, বা বিএড করতে গিয়ে চাইল্ড সেন্টার এডুকেশন, চাইল্ড সেন্টার লার্নিং বা স্টুডেন্ট সেন্টার লার্নিং। এখানে শিক্ষার্থীকে শেখানোটাই মূল। শিক্ষক আগে কি ছিল, গুরু যেটা বলবে সেটাই মূল, হ্যাঁ, গুরুর বাক্যই গুরুই এখানে মেন, স্টুডেন্টের এত গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু এখন হচ্ছে স্টুডেন্টই মূল। এবং টিচারকে এখানে কোনো জ্ঞানী ব্যক্তি হিসেবে মানা হয় না, পথপ্রদর্শক বা ফ্যাসিলিটেটর হিসেবে না হয়। এই টার্মটা ফ্যাসিলিটেটর বা সহায়ক, এই টার্মটা মনে রেখো, এটা পরীক্ষায় আসবে। এবং শিক্ষার্থী নিজের পছন্দ মতো করে যে স্বায়ত্ত শাসনের মধ্য দিয়ে শিক্ষা লাভ করবে। তুমি নিজের কি সাবজেক্টে পড়বে না পড়বে নিজে সিলেক্ট করতে পারবে, তোমাকে অটোনমি দেওয়া হবে কোন কোন সাবজেক্ট তুমি চুজ করবে, সেক্ষেত্রেও তোমাকে পছন্দ দিতে হবে। এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা লাইন ধরে ধরে প্রশ্ন আছে। এই যে ফ্যাসিলিটেটর তুমি দেখবে অপশনে পাবে, শিক্ষক কে, আধুনিক যুগে শিক্ষক কে, ফ্যাসিলিটেটর না মানে গুরু, এইরকম ভাবে প্রশ্ন আছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। আগেকার লোকে কি হতো, মেমোরি রোড লার্নিং করতো, সবাই মুখস্থ করে যেতাম। এই যে আমরা যেভাবে পড়ে এসছি, আমাদের সমস্যা কোথায়, আমরা দেখবে পরীক্ষার সবার যদি তোমাদের যারা পড়ছো 170 জন 80 জন ক্লাস করছো, তোমাদের যদি আমি রেজাল্ট দেখি তাহলে দেখবে সবার মাধ্যমিকে 80%, উচ্চ মাধ্যমিকে 75%, গ্রাজুয়েশনে 60, বিএড টেট তো 70-60, এরকম করে করে পার্সেন্টেজ নাম্বার আছে। দেখো আমরা এত নাম্বার আছে, কিন্তু আমরা যদি এখান থেকে বেসিক কিছু প্রশ্ন করি সেখানে উত্তর দিতে পারি না। কারণ বেসিক্যালি আমরা কি শিখি বলতো, আমরা তো রোড লার্নিং এর মধ্য দিয়ে শিখি, মুখস্থ বিদ্যার মধ্য দিয়ে শিখি। এই জন্য মুখস্থ বিদ্যা করলাম, পরীক্ষার খাতায় লিখলাম, তারপরে ভুলে যাই। আর সেই জ্ঞান আমার কোনো কাজে লাগে না। 10 মাস পর যদি আবার একটা পরীক্ষা হয়, কম্পিটিটিভ চাকরি পরীক্ষা, সেক্ষেত্রে আমাদের আবার বিভিন্ন রকম ভাবে প্রিপারেশন নিতে হবে। তো বেসিক্যালি এক্ষেত্রে রোড লার্নিং এর পরিবর্তে অ্যাক্টিভ লার্নিং এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় তথ্য গ্রহণ করবে না, শুধু টিচার এসে লেকচার দেবে শুনে যাবে, এটা কিন্তু নয়। এখানে আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, গ্রুপ ওয়ার্ক করবে, সমস্যা সমাধান করবে, হাতে কলমের মাধ্যমে শিখবে, প্রজেক্টের মধ্য দিয়ে শিখবে, এভাবেই কিন্তু শিক্ষা লাভ করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে রেগুলার প্রচুর প্রশ্ন আছে, আমি মানে বলে দিতে পারি, তোমাদের আপার প্রাইমারিতে এই মেটা কগনিশন থেকে একটা না একটা প্রশ্ন আসবেই। এখন যত রকমের পরীক্ষা হয়, সব পরীক্ষায় যেখানে চাইল্ড সাইকোলজি এডুকেশন থেকে মেটা কগনিশন থেকে প্রশ্ন আসে। তো আমাদের শিক্ষা কি করে, শিক্ষা
জ্ঞান লাভ করতে সাহায্য করে তো তোমাদের প্রজ্ঞামূলক বিকাশে, মানে তোমার বৌদ্ধিক বিকাশে সাহায্য করে। এই প্রজ্ঞামূলক বিকাশটাকে বলে কগনিশন। এই যে ধরো তুমি ধরে নাও পেডাগজির কনসেপ্ট সম্পর্কে পড়লে বই থেকে পড়লে, তো পেডাগজির কনসেপ্ট সম্পর্কে পড়ছো মানে কি, পেডাগজি সম্পর্কে তোমরা যে শিখলে সেটা তোমার কি হলো বলো তো, পেডাগজি সম্পর্কে তোমার কগনিশন হলো। কি হলো? কগনিশন হলো। ঠিক আছে, তাহলে এই পেডাগজি সম্পর্কে জ্ঞান লাভ করলে, তুমি প্রজ্ঞা লাভ করলে। এইবারে ধরো আমি তোমাকে পেডাগজিটা পড়ালাম, তাহলে তোমার কি, তুমি আরো 2-3টে বই থেকে পড়লে, তাহলে তোমার সেই পেডাগজি সম্পর্কে প্রজ্ঞা লাভ হলো বা কগনিশন ডেভেলপমেন্ট হলো। এবারে আমি যদি বলি, আচ্ছা বলো তো পেডাগজি কি আমাকে বলো, তোমরা এখানে 170 জন কি একই উত্তর দেবে, একই রকম ভাবে বলবে, না সবার বলার ধরন আলাদা আলাদা? হ্যাঁ, সবার বলার ধরন আলাদা হবে না? তো এই যে বেসিক্যালি এই বলার ধরন আলাদা হচ্ছে কেন, এই বিষয়টা 10 জন শিক্ষক পড়াবে, 10 জন শিক্ষক 10 রকম ভাবে পড়াবে। আমি পড়াচ্ছি, আমার কাছে নোটস আছে, লেখা আছে, কিন্তু আমার নিজস্বতাও আছে এখানে। তো মেটা কগনিশন হচ্ছে এটাই, তুমি যে জ্ঞানটা লাভ করলে সেই জ্ঞানটাকে তুমি জ্বালাই বালাই বাছাই করে সেটা সম্পর্কে আরো গভীরে চিন্তা ভাবনা করে তোমার একটা সেলফ নলেজ, সেলফ কগনিশন হবে, যেটাকে বলা হচ্ছে মেটা কগনিশন। মানে সেটা হচ্ছে তখন যখন তোমার সেলফ নলেজ হয়ে যাবে না, সেলফ কগনিশন হয়ে যাবে না, তখন সেটা কগনিশন থেকে অনেক হাই, অনেক ওপরে, সেটাকে বলা হচ্ছে মেটা কগনিশন, অধিসত্তা বা মেটা কগনিশন। চিন্তা সম্পর্কে চিন্তা করা। তোমাকে যদি আমি এখন মানে পেডাগজি সম্পর্কে চিন্তা বলতে বলি, যে পেডাগজির বিষয়টা কি, তাহলে তুমি সেটা চিন্তা করছো, বই টই পড়ে জানলে, জ্ঞান লাভ করলে, থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, জানার পর আবার ভাবছো, আবার অ্যানালাইসিস করছো, নিজস্ব ভাবে শেখার চেষ্টা করছো, কিভাবে হচ্ছে, অধিক হয়ে গেছে, তয়ে তয়ে আকারটা ওঠেনি। হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ অধিক হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে অধিজ্ঞান আর কি। ঠিক আছে, মেটাফিজিক্স বা বিষয় সম্পর্কে জানো। আচ্ছা, কে জয়েন হতে পারছে না এখন? আচ্ছা ঠিক আছে, জয়েন করাচ্ছি। হ্যাঁ, তো এটা অধিসত্তা বা মেটা কগনিশন হবে, মানে অধিসত্তা, এটা একটু বানানটা ভুল আছে। ঠিক আছে, মেটা কগনিশন হচ্ছে মানে কগনিশনের ওপরে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার মানে কি, এই যখন তোমার নিজস্বতা এলো, নিজস্ব সম্পর্ক এলো, তুমি সেই জ্ঞানটা নিজে লাভ করেছো, তুমি বাস্তব উদাহরণ দিতে পারছো, নিজের সমস্যার সমাধান করতে পারছো, তুমি সেটাকে নিয়ে ভাবতে পারছো। অর্থাৎ শিক্ষার্থী এখানে স্বাধীন এবং স্বনির্ভরশীল শিক্ষার্থী হতে পারছে। কি হচ্ছে? স্বাধীন এবং স্বনির্ভরশীল শিক্ষার্থী হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই জ্ঞান লাভ করলে। বইতে ওই লাইন লেখা আছে কোটেশন পাই টু পাই, আমি মুখস্থ করে বলে দিলাম তাহলে আমি জ্ঞান লাভ করে গেলাম, শিখে গেলাম, এমনটা নয়। তোমরা 3 ইডিয়টস সবাই দেখেছো, ওই মেশিনের উদাহরণের। ঠিক আছে, আমি বইয়ের কোটেশন মুখস্থ করতে পারি, ওটা নয়। বেসিক্যালি তুমি ভাবতে পারছো কিনা, যদি তখন ভাবতে পারো তখন তো তুমি সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে, সেই জ্ঞানটাকে তুমি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে, কোনো সমস্যা সমাধানে কাজে লাগবে না। এই জন্য বলা হচ্ছে আমাদের মেটা কগনিশন ডেভেলপমেন্টের মধ্যে ওপর গুরুত্ব দিতে হবে। এবং পেডাগজির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ভিন্নতা। আগে কি বলা হতো, যে ওই ছেলেটা যদি ম্যাথে 100 পায়, তুই কেন পেলি না 100, তোর কেন 20 হলো? ওই ছেলেটা প্রতিটা সাবজেক্টে লেটার মার্ক এসছে আর তুই টেনে টেনে পাস করেছিস কেন? মানে ও পেরেছে মানে আমাকে পারতে হবে, এইরকম একটা বিষয় ছিল, তাই না? এইরকম একটা বিষয় আগে শুধু নয়, এখনো আমাদের মধ্যে ভর্তি হয়ে আছে। তুই পেডাগজি শেখায় যে একটা মাপ সবার জন্য নয়, সবাই ম্যাথে ভালো হবে, সবাই সায়েন্সে ভালো হবে, সবাই পড়াশোনায় ভালো হবে, এমনটা নয়। প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা আছে, প্রত্যেকের আলাদা আলাদা আগ্রহ আছে, প্রত্যেকের আলাদা আলাদা লার্নিং স্টাইল আছে, সবার শেখার ধরন আলাদা, এবং প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট আছে। প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট আছে। কেউ গান গাইতে পারে ভালো, কেউ খেলাধুলা করতে পারে ভালো। আজকে যদি আমরা স্মৃতি মান্ধানা বা ওরা যারা ওয়ার্ল্ড কাপ মেয়েদের হয়ে জিতে এলো, তাদের জন্য বলা হতো যে তুই বাবু ডাক্তার হ, এমবিবিএস বা নিটের পরীক্ষাটাতে, তাহলে কি আজকে ওই জায়গাটা হতো? প্রত্যেকের কিছু না কিছু, মানে এই ভগবান কাউকে জিরো করে পাঠায় না, হ্যাঁ জিরো করে পাঠায় না, তার মধ্যে প্রত্যেকের মধ্যে এবিলিটি আছে, কিছু না কিছু এবিলিটি আছে। সেই এবিলিটিতে সে ভালো হচ্ছে কিনা সেইটা দেখা। আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে যে সব ছাত্রছাত্রী এক নয়, সকলের মানসিক কাঠামো এক হয় না, সকলের লার্নিং স্টাইল এক হয় না।
সকলে সব বিষয়ের প্রতি আগ্রহ হবে না, কেউ বাংলার বিষয়ের প্রতি আগ্রহী হতে পারে, কেউ আবার ফিজিক্সের প্রতি আগ্রহী হতে পারে। তার মানে যে বাংলার মধ্যে বিষয়ের প্রতি আগ্রহী হলো সে খুব খারাপ ক্যাটাগরির ছেলে বা লোয়ার ক্যাটাগরির ছেলে বা মেয়ে, এটা কিন্তু নয়। তো বেসিক্যালি আমাদের পেডাগজি এই ধারণাটা তোমাদের চিনতে শেখায় যে প্রত্যেকের স্বতন্ত্র চাহিদা, প্রস্তুতি, আগ্রহ, শেখন শৈলী আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একটু প্রশ্ন আনসার সেশন গুলো আমরা পরে রাখছি, মেসেজটা পরে করবে, আগে একটু শেখার চেষ্টা করো, মানে শোনো আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে যাদের ক্লাসগুলো করছো। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের এই হচ্ছে মোটামুটি বিষয়। ঠিক আছে, এবং আরেকটা বিষয় আমাদের জানতে হবে, তো যে পেডাগজিকে আমরা একটা কথা বললাম যে আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং। পেডাগজি হচ্ছে কি আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং। তো এইবার এই আর্ট অফ সায়েন্স অফ টিচিংটা কাদের জন্য? সবার জন্য না। বেসিক্যালি পেডাগজিক্যাল যে থিওরি, যে তথ্য, যে ধরন, সেগুলো হচ্ছে 18 বছরের কম বয়সী ছেলে মেয়েদের জন্য। তাদের জন্য 18 বছরের বয়সের কম বয়সী ছেলে মেয়েদের জন্য বা শিক্ষার্থীদের জন্য যে থিওরি, যে এগুলোকে আমরা পেডাগজি বলি। ধরো তুমি কলেজে পড়ো, তোমাকে কি আমি পেডাগজিক্যাল থিওরি মেনে পড়াবো? মানে তুমি ধরো 18 বছরের উপরে হয়ে গেছো, বা তুমি অনেক দিনের পর ডিস্টেন্সে এমএ করছো, তাহলে সেক্ষেত্রে তাদের যেভাবে পড়াবো, মানে তারা ধরো তুমি তুমি এখন এমএ এমএসসি করছো, বিএড করছো, তোমাদের যেভাবে পড়াবো বা তোমাদের আমি যেভাবে পড়াচ্ছি, একটা ক্লাস 8 এর, ক্লাস 7 এর, ক্লাস 6 এর বাচ্চাকে কি আমি সেভাবে পড়াবো? একই থিওরি কাজ করবে না। এই ছোটদের জন্য, এই স্কুল লেভেলের, প্রাইমারি, আপার প্রাইমারি, এদের জন্য আমরা পেডাগজি ইউজ করি, এই জন্য চাইল্ড সাইকোলজি এটা করা আছে। আর বড়দের যে শিক্ষা সেটাকে বলা হয় অ্যান্ডাগজি। ঠিক আছে, অ্যান্ডাগজি মানে অ্যাডাল্টদের জন্য, বয়স্কদের শিক্ষার জন্য যে থিওরি, যে নীতি, এই যে তোমাদের মানে 7:30 থেকে প্রায় 8টা 10 হলো বলেই যাচ্ছি আমি। আমি যদি একটা ক্লাস 5 এর ছেলে মেয়েকে বলাতাম, বলতো শুনতো? এতগুলো বিষয় শুনতে পারতো না। তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট বিষয়। তো বেসিক্যালি বড়দের পড়ানোর নীতিকে আমরা বলি অ্যান্ডাগজি, আর হচ্ছে পেডাগজি হচ্ছে এই ছোটদের বা স্কুল লেভেলের ছাত্রছাত্রীদের জন্য, যেটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, এটাকে বেসিক্যালি চাইল্ড সাইকোলজি বলছে। এবারে কেন গুরুত্বপূর্ণ আমরা অলরেডি আলোচনা করলাম, মানে দেখলাম যে তাহলে আমাদের চাইল্ড সাইকোলজি বা পেডাগজিটা শিক্ষার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ। কারণ তোমার যদি লার্নিংটাকে ইফেক্টিভ করতে চাও, কার্যকারী করতে চাও, শুধু তার মুখস্থ বিদ্যা না বাড়িয়ে সেই জ্ঞানটা যাতে সে বাস্তবে প্রয়োগ করতে পারে, সেটা যদি করতে চাও, তাহলে তোমাকে কি পেডাগজি ফলো করতে হবে। পেডাগজি শেখায় বিভিন্ন সাবজেক্ট আমরা কিভাবে পড়াবো, প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো আলাদা বিষয় আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী আলাদা, আমাদের তাদের মতো করে পড়াতে হবে, কেউ মাইক্রো করে রাখো। তো এই বিষয়গুলো আমাদের সাথে, তাহলে তুমি যদি এগুলো নিয়মগুলো মেনে চলাও, যা আমি যে 4টা নিয়ম বললাম, তাহলে তোমার লার্নিংটা কি ইফেক্টিভ হবে, এবং স্টুডেন্টরা শুধু মুখস্থ বিদ্যা হবে না, সে সেই বিষয়টা বুঝতে পারবে, সেই বিষয়টা উপলব্ধি করতে পারবে। আমরা জ্ঞানটাকে সেই ব্রেনে রেখে দিই, মাথায় রেখে দিই, আমরা উপলব্ধি করি না বলেই আমাদের যত রকমের সমস্যা, আমরা বাস্তবে যখন অ্যাপ্লাই করার সময় আসে তখন পারি না। ঠিক আছে, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়টাকে উৎসাহিত করবে। তোমাদের যখন তুমি বুঝবে, তুমি যখন জানবে, তখন তোমার মধ্যে অনেক রকম প্রশ্ন আসবে যে আচ্ছা কিভাবে করছি, এটা কেন এরকম হলো না, এটা যদি এরকম হতো কেমন হতো। যখন তোমার এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা ভাবনা ডেভেলপ হবে, তখনই তোমার নতুন নতুন বিষয় আবিষ্কার করা হবে। সবাই যদি সবকিছু শিক্ষক বলেছে মানে ঠিক তাই মেনে নিলাম, বড়রা বলছে মানে ঠিক তাই আমি মেনে নিলাম, তাহলে এত ডেভেলপমেন্ট, এত সাইন্টিফিক থিওরি, এত কিছুই হতো না। সবার এই ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে এসছে। এই জন্য এনইপি 2020-তেও এই ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, এগুলোর উপর খুব জোর দেওয়া হচ্ছে। এই রোড লার্নিংটাকে বাদ দিয়ে, মুখস্থ বিদ্যা বাদ দিয়ে এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে। প্রত্যেকটা আমরা বললাম, অলরেডি আলোচনা করলাম যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর আলাদা আলাদা চাহিদা আছে, মিটিং ডাইভার্স নিড। তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রীর বা শিক্ষার্থীর যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ করা আমাদের। এই পেডাগজি যদি জানো, তাহলে প্রত্যেকের চাহিদা তুমি পূরণ করতে পারবে, তার মতো করে পড়াতে পারবে, বৈচিত্র্য, ডাইভার্সিটি থাকবে, বৈচিত্র্যময় হতে সাহায্য করবে। স্টুডেন্টকে কিভাবে পড়াশোনার প্রতি এনগেজ করতে হয়, কিভাবে তার মনটাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা টেনে রাখতে হয়, অ্যাট্রাক্ট কিভাবে করতে হয়, অ্যাক্টিভ এনগেজমেন্ট কিভাবে স্টুডেন্টের সঙ্গে করতে হয়, সেগুলো শেখাবে তোমাকে পেডাগজি। শিক্ষকের বক্তৃতা তোমরা বিভিন্ন জনের ক্লাস করে এসছো, তোমরা জানো কিছু কিছু শিক্ষক এমন বলে যে তোমার ক্লাস ছেড়ে যেতে ইচ্ছে করে না, আবার কিছু কিছু শিক্ষক এমন বলে যে তোমার ক্লাস করতে ইচ্ছে করে না, মানে ঘুম চলে আসে। তো বেসিক্যালি এই যে বিষয়টা, একই, সবাই তো শিক্ষাদান করছে তোমাকে, তো সেক্ষেত্রে এই অ্যাক্টিভ এনগেজমেন্ট, তুমি কার ক্লাসে কতটা অ্যাক্টিভ হবে আর কার ক্লাসে কতটা মানে ইনঅ্যাক্টিভ হবে,
সেটা নির্ভর করে তোমার পেডাগজিক্যাল নলেজ কতটা আছে। যদি তোমার আকর্ষণ না টানতে পারি, তোমার অ্যাটেনশন না টানতে পারি, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে পেডাগজিক্যাল কোয়ালিটি নেই। হ্যাঁ, বেসিক্যালি এটা আমাদের কিন্তু অ্যাক্টিভ এনগেজমেন্টে সাহায্য করে। চাইল্ড সেন্ট্রিক এতে মানে শিক্ষার্থী শুধু নিষ্ক্রিয় শ্রোতা নয়, তারা সক্রিয় অংশগ্রহণকারী। এবং শিক্ষা কেবল তোমার একাডেমিক জ্ঞান বিকাশ করে না, তার সঙ্গে তোমার সামাজিক বিকাশ, দক্ষতা, আবেগ, বুদ্ধিমত্তা, নীতিনৈতিকতা, মূল্যবোধ সবকিছুকে কিন্তু সমানভাবে গুরুত্ব দেয়। তোমার হলিস্টিক ডেভেলপমেন্টে সাহায্য করে এই পেডাগজি। এবং এটা শুধু এইখানে দেখলাম ইফেক্টিভ লার্নিং, ছাত্রছাত্রীদের চাহিদা পূরণ, তাদের অ্যাক্টিভ রাখা, হলিস্টিক ডেভেলপমেন্ট, এগুলো তো গেল স্টুডেন্টের দিক থেকে। পেডাগজি স্টুডেন্টদের হেল্প করছে, স্টুডেন্টদের শুধু হেল্প করে না, তার সঙ্গে সঙ্গে টিচারদের পেশাগত দক্ষতার উন্নতিতেও কিন্তু গুরুত্বপূর্ণভাবে সাহায্য করে। হ্যাঁ, রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার, এইটা গুরুত্বপূর্ণ। এই রিফ্লেক্টিভ টিচিং এগুলো থেকে এখন খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, এগুলো তোমাদের আসবে পরীক্ষায়। রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার, ধরো আমি তোমাকে পড়ালাম, এখানে পড়াচ্ছি মানে শুধু আমি কিন্তু তোমাদের ইভালুয়েশন করছি না, পড়ার পর আমি নিজেকে ইভালুয়েশন করছি, কোনটা আমি ভালো করে বোঝাতে পারলাম, কোনটাতে আমি স্যাটিসফাইড নই, কোনটা স্টুডেন্ট বুঝতে পারলো না পারলো, সেটা কিন্তু আমি প্রতিনিয়ত নিজেকেও প্রশ্ন করছি। যা ভালো টিচার সেই যার মধ্যে রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার, মানে ক্লাসের পর নিজেকে ইভালুয়েট করে যে আজকের ক্লাসে আমার এই জায়গাগুলো ভালো পড়িয়েছি, এই জায়গায় ঘাটতি আছে, পরের বার যাতে এই ঘাটতিটা না হয় সেটা আমি রিফ্লেক্ট করবো। অর্থাৎ নিজেকে নিজে মূল্যায়ন করা। আয়নাতে যেরকম আমরা রিফ্লেক্ট দেখি না, আমাদের প্রতিবিম্ব দেখি, সেরকম ভাবে রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার এটা কিন্তু আমাদের রাখতে হবে। এটা কিন্তু এভাবেও সাহায্য করে। ঠিক আছে, ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, এইবারে বেসিক্যালি আরেকটা বিষয় চলে আসছে যেখানে যে চাইল্ডের ডেভেলপমেন্ট, মানে চাইল্ড ডেভেলপমেন্ট, এবার আমরা বললাম কি শিশুদের মতো করে পড়াতে হবে, তার চাহিদা বুঝতে হবে, তার আগ্রহ বুঝতে হবে, তার পড়াশোনার ধরন কোন, সে লার্নিং স্টাইল পছন্দ করে, সেগুলো সব বুঝতে হবে। তাহলে এগুলো বুঝতে গেলে কি করতে হবে? আমাদের বিকাশ সম্পর্কে জানতে হবে, শিশু কিভাবে বড় হয়, শিশু কিভাবে ডেভেলপড হয়, তার দৈহিক বিকাশ কিরকম হয়, মানসিক বিকাশ কিরকম হয়, সামাজিক বিকাশ কিরকম হয়, নৈতিক বিকাশ কিরকম হয়, সমস্ত বিষয় সম্পর্কে আমাদের কিন্তু স্বচ্ছ ধারণা থাকতে হবে। তবেই তো তোমার এই থিওরিগুলো কাজে লাগবে, তাই না? তাহলে আমাদের ডেভেলপমেন্টের পর্যায়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তো সাধারণত শিশুর বিভিন্ন রকম, মানে সর্বাঙ্গীন বিকাশের মধ্যে অনেক কিছু ডেভেলপমেন্ট পড়ে, তার মধ্যে সাধারণত শিশুর ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের 3টে ডিমেনশন। আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলোর ডিফারেন্স, প্রিন্সিপালস, নীতি, ক্লাস সিলেবাসে যা যা আছে সেগুলো আমরা ডিটেলস অলরেডি পরে পরে সবকিছু আলোচনা করবো। বেসিক কনসেপ্টের উপর দেখে রাখো যে সাধারণত আমরা ডেভেলপমেন্টকে বা শিশুর বিকাশের ডোমেনকে বা ক্ষেত্রকে কি ভাগে ভাগ। হ্যাঁ বলো স্যার। বলছিলাম যে লেটার গুলো একটু বড় হবে না স্যার? খুব ছোট ছোট হয়ে যাচ্ছে। ফোনটাকে না একটু রোটেট করে একটু বড় করে দাও, বা স্ক্রিনটা ফুল স্ক্রিন করে দাও। এটা তো 18 সাইজের উপরে আছে ফোনটা, বা একটু তোমাদের ওখানটা জুম করা যাবে, দেখো ফোনে জুম করা যাবে। হ্যাঁ, জুম হচ্ছে। হ্যাঁ, একটু জুম করে রাখো, বুঝলে? আমার তো এখানে ফোনটাই আছে। তো যাদের একটু সমস্যা হচ্ছে তারা স্ক্রিনটা ফুল করে জুম করে নাও, রোটেট করে জুম করে নাও, তাহলেই হবে। ঠিক আছে। হ্যাঁ, তো ফিজিক্যাল ডোমেন মানে শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে, মানে সাধারণত আমরা তো জ্ঞান বাড়ানো বা কগনিটিভ ডোমেনের উপর গুরুত্ব দিই। হ্যাঁ, কিন্তু শিক্ষার যে তিনটি, মানে আমাদের ডেভেলপমেন্টের যে 3টি দিক, সেটা হচ্ছে ফিজিক্যাল ডোমেন, অর্থাৎ আমাদের সুস্থ দেহ হতে হবে। হ্যাঁ, আমাদের দ্বিতীয় যে ডেভেলপমেন্টটা হয় সেটা হচ্ছে আমাদের জ্ঞানীয় বিকাশ বা কগনিটিভ ডোমেন্স, যেখানে তোমার চিন্তা ভাবনা, আইকিউ, তোমার বুদ্ধি, তোমার মনোযোগ, তোমার যুক্তি ক্ষমতা, তোমার সমস্যা সমাধান এবিলিটি, তোমার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, অর্থাৎ ব্রেন রিলেটেড, বা আচ্ছা মাইক্রোফোনটা একটু অফ করে রাখো যাতে অন আছে। ব্রেন রিলেটেড তোমার মেমোরি, তোমার আইকিউ, তোমার লজিক্যাল থিঙ্কিং, এগুলো সব হচ্ছে কগনিটিভ ডোমেন্সের মধ্যে পড়ে। আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে জানি আমাদের পেশিগুলো বাড়ানো, দৌড়তে পারো, ভালো খেলাধুলা করতে পারা, ফিটনেস বজায় রাখা, এগুলো হচ্ছে গ্রস মোটর স্কিল, যার মধ্যে হাঁটা, দৌড়ানো, লাফানো, ভারসাম্য রাখা। ফাইন মোটর স্কিল মানে দেখবে ভালো কেউ সূক্ষ্ম কাজ ভালো করতে পারে, কেউ ভালো আলপনা দিতে পারে। ভালো আলপনা দিতে গেলে কিন্তু তার ছোট ছোট মানে আঙ্গুল দিয়ে কাজ করতে হয়, পেন্সিল ধরা, বোতাম লাগানো, এইসব সূক্ষ্ম কাজের জন্য এটা বলে ফাইন মোটর স্কিল। গুলো আমরা আলোচনা করবো মোটর স্কিল গুলোকে নিয়ে। তো ঠিক আছে, এই বিষয়গুলো তো এটা কিন্তু এই ডেভেলপমেন্ট হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশের মধ্যে পড়ে। এবং দ্বিতীয় বললাম কি, দ্বিতীয় আমাদের কোন বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়? কগনিটিভ ডেভেলপমেন্ট। 3 নম্বর হচ্ছে সামাজিক এবং আবেগিক বিকাশ বা সোশিও ইমোশনাল ডোমেন্স। এটা আলাদা আলাদা ভাবে পড়ানো হবে। সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, মানে আমাদের আবেগকে চেনা। ইমোশনাল মানে কি? ইমোশন মানে হচ্ছে অনুভূতি, আবেগ। আমি নিজের আবেগকে বুঝতে পারছি কিনা। আমরা মাঝে মাঝে না নিজেকে নিজে বোঝাই
নিজেকে নিজে সহানুভূতি দিই, সিম্প্যাথি দিই, হ্যাঁ, ইমোশনাল হয়ে পড়ি, নিজের ইমোশনকে নিজে কন্ট্রোল করি, রেগুলেট করি। তো এগুলো সব হচ্ছে ইমোশনাল পার্টের মধ্যে পড়ে। আমাদের আনন্দ, দুঃখ, ভালোবাসা, কষ্ট, প্রেম, প্রীতি, এগুলো সব কার মধ্যে পড়ে? সব হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। এবং আমরা তো শুধু একা একা থাকি না, আমরা সোশ্যাল বিইংস, ঠিক আছে? হিউম্যান বিইংস হচ্ছে সোশ্যাল বিইংস। আমাদের সামাজিক ব্যাপারটাও থাকে, আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করি, আমাদের ফ্যামিলি থাকে, বন্ধু বান্ধব থাকে, পাড়া প্রতিবেশী থাকে, সামাজিক কিছু নিয়ম কানুন থাকে, সেগুলো আমাদের মেনে চলতে হয়। সমাজে বসবাস করতে গেলে সবাইকে সহযোগিতা করতে হয়, হেল্প করতে হয়, বিষয়গুলো আমরা শিখি। এগুলো হচ্ছে তোমার সামাজিক ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। তাহলে বেসিক্যালি আমরা এই তিনটে ডোমেন্স এখন মোটামুটি দেখলাম যে বিকাশের হচ্ছে তিনটে ডোমেন্স: ফিজিক্যাল ডোমেন্স, কগনিটিভ ডোমেন্স এবং সোশ্যাল বা সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডোমেন্স। হ্যাঁ, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে এগুলো আমরা আলোচনা করবো এক এক করে, ওর থিওরিগুলো একটু একটু করে দেখবো। এরপরে তাহলে আমরা কি বুঝলাম? আমাদের শিশুর অনেক মানে বেসিক্যালি ডেভেলপমেন্ট যদি বেসিক বা মূল যে ভাগগুলো দেখি, তাহলে শিশুর দৈহিক বিকাশ হচ্ছে, মানসিক বিকাশ হচ্ছে, সামাজিক বিকাশ হচ্ছে এবং আবেগ বা ইমোশনাল বিকাশ হচ্ছে, ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে ডেভেলপমেন্ট সবটা কি সমান হারে চলে? অর্থাৎ তোমার হাইট 14-15 বছর বয়স পর্যন্ত যেরকম বেড়েছিল, এখন তোমার 30 বছরেও কি সেই একই হারে বাড়ছে? তোমার ওয়েট ছোটবেলায় যেরকম ঠিকঠাক ছিল, এখন কি সেরকম ঠিক আছে, না বেড়ে যাচ্ছে, না কমে যাচ্ছে? তোমার বুদ্ধি তখন যত ছিল, তুমি যখন ক্লাস 1-2 পড়তে, তখন যেরকম বুদ্ধি ছিল, এখনই কি তোমার সেরকম বুদ্ধি আছে? তো বেসিক্যালি আমাদের তাহলে কি এগুলো কিন্তু সমান হারে বাড়ে না। তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তোমার মেন্টাল ডেভেলপমেন্ট, তোমার সামাজিক, এগুলো সমান হারে বাড়ে না, বয়সের স্টেজ অনুযায়ী আলাদা আলাদা ভাবে বাড়ে, ঠিক আছে? তো এই জন্য আমাদের শিশুর বিকাশের পর্যায়ে বা স্টেজ অফ চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হবে। আমাদের শিশুর যে জীবন বিকাশের স্তরকে সাধারণত বিভিন্ন মনোবিদ, বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন রকম ভাবে ভাগ করেছে, কিন্তু সাধারণত আমরা 4টি ভাগে ভাগ করি। তার মধ্যে হচ্ছে শৈশবকাল বলি, জন্ম থেকে 2 বছর। এই সময় দেখবে শিশুর খুব দ্রুত শারীরিক বিকাশ ঘটে, সেন্স অর্গানগুলো ভালো হয়, মোটর দক্ষতা তাড়াতাড়ি বাড়ে, হামাগুড়ি দিতে পারে, দৌড়তে পারে, এভাবে মানে এই সময় হামাগুড়ি দেওয়া, ধরা, দাঁড়ানো হালকা করে এভাবে করে, ঠিক আছে? তো 2 বছর পর্যন্ত কিন্তু শিশুরা দ্রুত হারে বাড়ে, তাদের হাইট গুলো দেখবে ছোট ছোট বাচ্চাগুলো না তাড়াতাড়ি খুব বড় হয়ে যায়, তাই না? মনে হয় এই কদিন আগে দেখলাম মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এটা হচ্ছে তাদের মানে কমন হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টের। জ্ঞানের দিক থেকে দেখি যদি দেখো, সেন্সারি মোটর স্টেজের মধ্যে এরা পড়ে, অবজেক্ট পারফরমেন্সের উপর বা বস্তু স্থায়িত্ব, বস্তু মানে আড়ালে চলে গেলেও তার অস্তিত্ব থাকে সেখানে, ঠিক আছে? তো বেসিক্যালি এইটা হচ্ছে মানে পেঁয়াজের থিওরির উপর বেস করে এগুলো আমরা আলোচনা করব। সামাজিক বিকাশের ক্ষেত্রে এরা বিশ্বাস তৈরি হয়, হ্যাঁ, ট্রাস্ট তৈরি হয়, মানে দেখবে ওরা সবার কাছে যেতে চায় না। ছোট শিশুরা সবার কাছে যেতে চায়, বাবা মার কাছে দেখবে সুন্দর আছে, হাসছে খেলছে, অন্য কেউ বলে নিয়ে নিক কান্না শুরু করে দেবে। অর্থাৎ ট্রাস্ট এবং মিসট্রাস্ট এই বিষয়গুলো আছে। এগুলো খুবই ইন্টারেস্টিং সব থিওরি আছে, এগুলো সব থিওরিগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করবো, খুবই ভালো লাগবে বিষয়গুলো। দেখবে আর্লি চাইল্ডহুড 2 থেকে 6 বছর, হ্যাঁ, এখানে একটু খেলার বয়স, কল্পনা প্রবণ থাকে, এই সময় গল্প শুনতে ভালোবাসে, কবিতা শুনতে ভালোবাসে, কল্প বিজ্ঞানের গল্পগুলো ভালো লাগে এদের। এটাকে প্রি অপারেশনাল স্টেজ বলা হয়, সিম্বলিক থট এই বিষয়গুলো থাকে। এবং এই সময় একটু তাদের মধ্যে, শিশুদের মধ্যে উত্তেজনা একটু বেশি, ইনিশিয়েটিভস বা উদ্যোগ থাকে, এরা হ্যাঁ এটা করবো সেটা করবো, এটা দিতে হবে, হ্যান ত্যান এই বিষয়গুলো থাকে। আলোচনা করবো। হ্যাঁ, মিডিল এজ, শৈশব, এখানে মানে বেসিক্যালি এটা হচ্ছে তোমার শৈশবকালের প্রারম্ভিক শৈশব ও হ্যাঁ, আচ্ছা এটা একটু গন্ডগোল হয়ে গেছে। শৈশবকাল 0 থেকে, হ্যাঁ আচ্ছা বেসিক্যালি শৈশবকালকেই দুটো মানে 0 থেকে 6 বছর হচ্ছে শৈশবকাল, তার মধ্যে জন্ম থেকে 2 বছরকে প্রারম্ভিক শৈশব বলা হয়, আর 2 থেকে 6 বছরকে বেসিক্যালি শৈশবকাল বলা হয়। এখানে একটু গন্ডগোল আছে, ঠিক আছে? এটা মনে রাখো যে মানে 0 থেকে 6 বছর পর্যন্ত। তারপরে বলা হয় বাল্যকাল। বাল্যকাল হচ্ছে 6 থেকে 11 বছর পর্যন্ত বা 12 বছর পর্যন্ত। 12 থেকে 18 বছর পর্যন্ত কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ড, বয়ঃসন্ধিকাল। আর তারপরে আমাদের 18 বছর বয়সের পর থেকে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কের স্তর, এভাবে বলা হয়। যাই হোক, সেগুলো আমরা আলোচনা করবো। তো বেসিক্যালি এখানে যে এই যে আমরা তোমাদের 3টে বিষয় বললাম, এখানে 3টে থিওরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে যা কিছু পড়েছো, বিএড, ডিএলএড, এমএড যা কিছু পড়েছো, সবকিছু দেখবে কগনিটিভ থিওরির উপর, মানে পেঁয়াজের থিওরি,
এই বিষয়টা পড়ে এসছো। যেরকম আমরা সায়েন্সের ক্ষেত্রে তুমি যদি ফিজিক্স পড়ো, নিউটনের গতিসূত্র তোমাকে পড়তে হবে, সব জায়গায় কাজে লাগে, তাই না? এইরকম প্রত্যেকটা সাবজেক্টে, ধরো যদি তুমি বাংলা সাহিত্যে পড়ো, তুমি দেখবে রবীন্দ্রনাথ ছাড়া কিছু হচ্ছে না। তুমি যদি ইতিহাসে পড়ো, তাহলে দেখবে যে ধরো প্রাচীন যুগ, মধ্যযুগ, এই ইতিহাসের বিশেষ কিছু পোর্শন, যেগুলো তোমাকে সবসময় পড়তে হয়, সবসময় কাজে লাগে। তো চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে, এডুকেশনের বা শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু এই যা পেঁয়াজের থিওরিটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে বেসিক্যালি আলোচনা করা হয়েছে তোমার ব্রেন কিভাবে ডেভেলপড হয়, তোমার মেমোরি কিভাবে ডেভেলপড হয়, তোমার লজিক্যাল থিঙ্কিং কিভাবে ডেভেলপড হয়, অর্থাৎ তোমার কগনিশন রিলেটেড, তোমার মেমোরি, তোমার আইকিউ, তোমার লজিক্যাল থিঙ্কিং, তোমার এইগুলো কিভাবে নির্ধারণ হয়, সমস্ত বিষয়টা সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ থিওরি একটা, যেটা তোমাদের পদে পদে কাজে লাগবে এবং প্রচুর প্রশ্ন আসে। দ্বিতীয় এখন সবচেয়ে বেশি প্রশ্ন আসে এইটা থেকে, মানে ভাইগোটস্কির থিওরি, সোশিও কালচারাল থিওরি। এই ভাইগোটস্কির থিওরি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ থিওরি, সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। এখানে বলা হয় বেসিক্যালি কগনিটিভ থিওরিতে, এই যে থিওরিটা এখানে বলা হয়েছে, শিশুরা নিষ্ক্রিয়ভাবে, মানে কগনিটিভ থিওরির যে মূল কনসেপ্ট, যা পেঁয়াজের যে কেন্দ্রীয় ধারণা, শিশুরা নিষ্ক্রিয়ভাবে জ্ঞান গ্রহণ করে না। আমরা ভাবি না যে শিশুরা রোবটের মতো মাথার মধ্যে ঢুকিয়ে দেবো, মুখস্থ করে দেবো, হয়ে যাবে। শিশুরা কিন্তু নিষ্ক্রিয়ভাবে জ্ঞান লাভ করে না। কিভাবে জ্ঞান লাভ করে? সক্রিয়ভাবে। তারা তাদের চারপাশের জ্ঞান বিষয়গুলোকে দেখে, বিশ্বকে দেখে এবং নিজেদের জ্ঞান নির্মাণ করে। লিটিল সায়েন্টিস্ট, ছোট্ট একটা সায়েন্টিস্ট, বিজ্ঞানের মতো। এখানে এটা কেন হচ্ছে, ওটা কি, সেটা কেন এরকম হলো, বিভিন্ন রকম প্রশ্ন তাদের মধ্যে থাকে। আর এই ভাইগোটস্কির থিওরিতে, সোশিও কালচারাল থিওরি, এখানে বলছে শিশুর জ্ঞানীয় বিকাশ হয় একই রকম ভাবে, সক্রিয়ভাবেই হয়। কিন্তু এখানে শিশুর জ্ঞানের বিকাশের ক্ষেত্রে সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন, ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতি, এগুলো একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলে। বলি না যে বিদেশের ছেলে মেয়েরা খুব স্মার্ট হয়, খুব ভালো পারে, আর আমাদের ছেলে মেয়েগুলো পারে না, শিখতে পারে না, ওদের আইকিউ কম, বুদ্ধি কম, এরকম কিন্তু বেসিক্যালি কিছু নয়। সবারই আইকিউ বুদ্ধি দেখবে কম বেশি সেমই, কিন্তু ডিফারেন্স কোথায় হয়? তাদের সোশিও কালচারাল যে ইন্টারাকশন, ভাষা, সংস্কৃতি, এগুলো কিন্তু লার্নিংকে বিশেষভাবে মানে করে, প্রভাবিত করে। তোমার শিখনকে, তোমার কালচার, তোমার ভাষা, তোমার সংস্কৃতি, তোমার সোশ্যাল ইন্টারাকশন, এগুলো কিন্তু বিশালভাবে তোমার শিখনকে প্রভাবিত করে। এটা হচ্ছে ভাইগোটস্কি তার সোশিও কালচারাল থিওরিতে করে, মানে তুলে ধরেছেন আর কি। আর হচ্ছে সাইকো সোশ্যাল থিওরি। সোশ্যাল থিওরি মানে কি? এখানে সাইকো মানে কি? সাইকো মানে হচ্ছে মানসিক, আর সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, অর্থাৎ মনোসামাজিক বা মনস্তাত্ত্বিক সামাজিক বিষয়। এরিকসনের থিওরি এখানে বলছে বিকাশ সারা জীবন ধরে চলে, এগুলো আমরা আলোচনা করব। এবং এক্ষেত্রে এই বিকাশটা হচ্ছে কিরকম হয়? আমাদের সাইকোসোশ্যাল ক্রাইসিসের মধ্যে, অর্থাৎ মনের সঙ্গে সমাজের দ্বন্দ্ব, সংকটের মধ্যে দিয়ে আমাদের বিষয়গুলো চলে, আলোচনা করবো বেসিক্যালি। তো বেসিক্যালি পেঁয়াজের থিওরির মূল ধারণা আমরা কি, শিশুরা তাদের অভিজ্ঞতা বা জ্ঞান কোথা থেকে লাভ করে? পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজের স্কিমা গঠন করে, নিজের ধারণা গঠন করে। ধরো শিশু বল না, একটা ধরো এটা বাড়ি, এটা ঘর, এটা পশু, এটা পাখি, এটা কুকুর, এটা গরু, এই সম্পর্কে যে জ্ঞান লাভ করে, কিভাবে জ্ঞান লাভ করে? এই কিন্তু শেখে, অভিজ্ঞতা নিজে থেকে লাভ করে, বড়রা বলে, পারিপার্শ্বিক পরিবেশকে দেখে, এইভাবে তার মধ্যে স্কিমা, এই টার্মটা মনে রাখবে, স্কিমা গঠন হয় একটা। স্কিমা গঠন হয়। ছোটবেলায় দেখবে, ছোটবেলায় শিশুরা, তোমরাও দেখো, মানে এ করে যদি খেয়াল করে দেখো, তারা না জীব আর জড়ের মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না। পারে কি? আমরা বলি যে দেওয়ালে পা লেগে গেছে, দেওয়ালে মাথা লেগে গেছে, দেওয়ালে মেরে দে, তাহলে ওর লেগে যাবে। দেখো বাচ্চা কান্না কমিয়ে দিয়েছে, তাহলে বলছে যে ভাবছে যে আমাকে যেরকম লেগেছে, দেওয়ালটা নিশ্চয়ই সেরকম ব্যথা লেগেছে। মানে জীব ও জড়ের মধ্যে পার্থক্য বোঝে না। তাহলে ওর যে প্রাথমিক ধারণা, জগৎ সম্পর্কে প্রাথমিক ধারণা কি? জগৎ সবটাই হচ্ছে জীবন আছে, সবার জীবন আছে, একটা পুতুল, একটা খেলনা, একটা দেওয়াল, সবার জীবন আছে। কিন্তু তাহলে এই ধারণা হলো, তার এই স্কিমা গঠন হলো। কিন্তু কিছুদিন পর জানলো যে না, জীব আলাদা, জড় আলাদা। তো তখন তার কিন্তু স্কিমার কি হলো? স্কিমার পরিবর্তন হলো না, আপডেট হলো না, তাই না? আপডেট হলো তো। তো এইভাবে আমাদের জ্ঞান প্রতিনিয়ত বাড়তে থাকে, প্রতিনিয়ত আপডেট হতে পারে। তারপরে দেখবে কিছুদিন পর শিশু শিখলো কি, তাহলে জীব আলাদা, জড় আলাদা। আরেকটু যখন বড় হবে, তাকে শেখানো হবে যে জীব আর জড়ের মধ্যে আরো একটা মাঝে একটা জিনিস আছে। যেমন জীব কি? যে চলতে পারে, বড় হয়, সেই হচ্ছে জীব, জীবন আছে।
আর জড়ো কি? যারা চলতে পারে না, নড়তে পারে না, তারা হচ্ছে জড়ো। কিন্তু কিছুদিন পর আবার জানবে যে উদ্ভিদ বলে একটা বিষয় আছে, যেটা হচ্ছে চলতে পারে না কিন্তু বড় হয়, বড় হয়, জীবন থাকে, মৃত্যু থাকে, সবই থাকে, তাই না? তাহলে তার আবার ধারণা গঠন চেঞ্জ হলো, আবার আপডেট হলো। এইভাবে আমাদের স্কিমা, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্কিমা গঠন হয়, যেটা হচ্ছে পেঁয়াজে বলছে, এবং সেই পেঁয়াজ স্কিমাটা হচ্ছে প্রতিনিয়ত অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে ডেভেলপড। ঠিক আছে? স্কিমা স্কিমা হচ্ছে জ্ঞানের মৌলিক একক বা মানসিক প্রোফাইল, ফাইল ফোল্ডার যেটাকে বলতে পারো, যে ফোল্ডার সেখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। হ্যাঁ, একটি শিশুকে একটা কুকুর সম্পর্কে স্কিমা থাকতে পারে। ধরো একটা শিশু মানে রাস্তার যে কুকুর হয় না, আমাদের ধরো আমাদের ভারতীয় যে কুকুর, যেটাকে আমরা পাতি কথায় নেড়ি কুকুর বলি, সেই সম্পর্কে একটা তার স্কিমা গঠন হলো। ধর না, সে জানে যে নেড়ি কুকুর কি, সেটা কে জানে, যে তার 4টি পা থাকে, ঘো করে করে। এরপরে তার সামনে যদি একটা অ্যালসেসিয়ান বা বুলডগ এইরকম টাইপের একটা কুকুর তার সামনে নিয়ে আসা হয়, সে কি বলবে? ওটা গরু, ওটা গাধা, না সেটাকে কুকুর বলবে? কুকুরই বলবে তো, এটা কিন্তু কুকুরই বলবে। তো বেসিক্যালি এখানে দেখো, এখানে কিন্তু সে পরিবেশের পারিপার্শ্বিক মিথস্ক্রিয়া করে সে কিন্তু নিজের স্কিমা নিজে করে নিল। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিমিলেশন, হচ্ছে নতুন তত্ত্বকে, এবার এটা হচ্ছে তার স্কিমা গঠন হলো কুকুর সম্পর্কে। দ্বিতীয় হচ্ছে অ্যাসিমিলেশন, নতুন তত্ত্বকে বিদ্যমান স্কিমার সঙ্গে খাপ খাওয়ানো। ধরো প্রথমে কুকুর সম্পর্কে তার ধারণা হলো, একটু অফ করে রাখো কুকুর সম্পর্কে, কেউ অফ করে এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে বেসিক্যালি প্রথমে একটা তার ধরো কুকুরের সঙ্গে একটা ধারণা হলো যে কুকুর হচ্ছে একটা প্রাণী, মানে যেটা হচ্ছে তার 4টে পা থাকে, লোম থাকে, ঘেউ ঘেউ করে আওয়াজ করে। কিন্তু এটা সম্পর্কে, কুকুর সম্পর্কে তার স্কিমা গঠন হলো। এইবারে এরপরে আসে অ্যাসিমিলেশন, নতুন তত্ত্বকে বিদ্যমান স্কিমার ওপর খাপ খাইয়ে নেওয়া। এইবারে সে নতুন ধরনের একটা কুকুর দেখলো, যে এটাও কিন্তু কুকুর। ঠিক আছে? এটাও কুকুর, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। অর্থাৎ তাকে যে জাতের কুকুরই দেখাও না কেন, ডালমেসিয়ান হোক, অ্যালসেসিয়ান হোক, যেই জাতের কুকুর দেখানো হোক না, সে কিন্তু বলে দিতে পারবে যেটা কুকুর। পাখির ক্ষেত্রে বেশি উদাহরণ, পাখির নাম জানে না কিন্তু সবাই কোনগুলো পাখি সে বলে দিতে পারবে। অ্যাসিমিলেশন, আত্মীকরণ, অর্থাৎ একই রকম বিষয়গুলো সেগুলো কিন্তু সে করে দিতে পারছে, এটাকে বলা হয় অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। খুবই গুরুত্বপূর্ণ এই টার্মগুলো, দূরে দূরে প্রশ্ন আসে। এরপর হচ্ছে অ্যাকোমোডেশন, সহযোজন। এইবারে কিছু বিষয় হচ্ছে যখন নতুন তথ্য বিদ্যমান স্কিমার সঙ্গে খাপ খায় না, অর্থাৎ সে কুকুর দেখলো, এবারে দেখলো খাপ খাচ্ছে না, মানে খাপ খায় না। কিরকম বলতো? একটা বিড়াল দেখানো হলো শিশুটাকে, সে দেখলো যে এরও 4টি পা আছে, লোম আছে, প্রথমে ভাবলো এটাই কুকুর, কিন্তু পরে সে সংশোধন করলো যে না, এটা কুকুর না, এটা বিড়াল। একই রকম হতে পারে, কিছুটা মিল থাকে। যেরকম বেসিক্যালি যদি তুমি একটা কাউকে বিড়াল দেখাও আর একটা বাঘের ছবি দেখাও, দেখবে একই রকম, ছোট বাঘ, ছোট বিড়াল, বড় বাঘ, এরকম ভাবে বলছে। তো বেসিক্যালি এইখানে কিন্তু আবার নতুন স্কিমার সংযোজন হলো, যে কুকুরের সঙ্গে বিড়ালের, বাঘের ডিফারেন্স আছে, আবার কিছু মিলও আছে। এভাবেই কিন্তু আমাদের বিষয়গুলো। ঠিক আছে? এভাবে আমাদের জ্ঞান ডেভেলপমেন্ট হয়, যা আপনি আজ বলছেন। ঠিক আছে? এবারে লেটস ভাই করছি, এগুলো বেসিক্যালি আবার তার থিওরি গুলো, তার 4টে স্টেজ, এগুলো অলরেডি আমরা একটু আলোচনা করলাম। প্রি অপারেশনাল, কংক্রিট, অপারেশনাল, ফর্মাল অপারেশনাল, এইরকম কিছু বিভিন্ন বিষয় আছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। আর ভাইগটস্কি কি বলছে? ভাইগটস তাহলে এখানে দেখো, এইখানে যে ধরো এত কিছু শিখলো শিশু, এখানে কোনো সোশ্যাল ইম্প্যাক্ট আছে? কালচার ইম্প্যাক্ট ফেলেছে কিছু? কিন্তু বলো তো, তোমার শেখানোর ক্ষেত্রে সোসাইটি বা কালচার ইম্প্যাক্ট ফেলে না? ফেলে তো। সেইটাকে হাইলাইট করলো হচ্ছে ভাইগটস্কি। ভাইগটস্কিও বেসিক্যালি এই কগনিটিভ থিওরিটাকেই বলছে, করছে, কিন্তু বলছে এই যে শিশু শিখছে, সেক্ষেত্রে সামাজিক মিথস্ক্রিয়া, ভাষা, এগুলো তোমার, বা ল্যাঙ্গুয়েজ এবং সোশ্যাল ইন্টারাকশন, এটা তোমাকে কিন্তু বিশেষভাবে সাহায্য। এই শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক আমাদের সাহায্য করে, বাবা মা সাহায্য করে, বড়রা সাহায্য করে, সেগুলো থেকে আমরা শিখি। ভাইগটস্কি তার যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি, সেখানে বলছে তার মূল ধারণা, তিনি বলছে যে মোর নলেজেবল আদার, 3টে ধারণার উপর বেশ করছে। এখানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এবং স্কাবল্ডিং, এই দুটো ধারণা গুরুত্বপূর্ণ, এই কনসেপ্ট দুটো, এটা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? বলছে
একজন থাকে যে শিক্ষক, এমন যে যিনি শিক্ষার্থীর চেয়ে কোনো নির্দিষ্ট বিষয় বেশি জানেন, হ্যাঁ, শিক্ষার্থীর থেকে বেশি জানেন। শিক্ষক হতে পারে, পিতামাতা হতে পারে, বাড়ির বড় কেউ হতে পারে, কম্পিউটার বা অনলাইন ইন্টারনেট হতে পারে। এটা হচ্ছে মোর নলেজেবল আদার, MQ। এবার একটা শিশু সবকিছুই কি নিজে থেকে শিখে নিতে পারবে? নিজের অভিজ্ঞতা, পরিবেশের সঙ্গে করে শিখে নিতে পারবে? পারবে না। সে একটা লিমিটেড জোন পর্যন্ত নিজে থেকে শিখতে পারবে। নিজে থেকে আমরা কতটা শিখতে পারি? একটা লিমিটেড জোন থাকে না, যে এই পর্যন্ত আমি নিজে থেকে শিখতে পারছি, এরপরে আমাদের কিন্তু অপরের হেল্প লাগবে। তো এই যে আমরা নিজে থেকে যেটা শিখতে পারছি, এই যে জোনটা, এই জোনটাকে বলা হয় জোন অফ, মানে বেসিক্যালি মানে লার্নিং এর জোনকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলছে। তো এখানে তিনটে মানে জোন থাকে, অলরেডি আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, এখানে আলোচনা করব। তো বেসিক্যালি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কথা বলছে আমাদের একটা শেখার জোন থাকে। একটি শিশু নিজে বা একা যা করতে পারে এবং অন্যের সাহায্য নিয়ে যে করতে পারে, তার মধ্যবর্তী স্থান। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে তার মধ্যবর্তী স্থান। তো বেসিক্যালি একটা শিশুর, যদি আমি ভাবলাম যে ও এতটা নিজে শিখতে পারে, এইটাকে বলা হবে শিশুর নিজের জোন। আর তারপরে যদি আমি হেল্প করি, ওকে যদি আমি পড়াই, তাহলে সে এতটা শিখতে পারবে। এই যে এই দ্বিতীয় লেয়ারটাকে, এটাকে বলা হয় জেপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবারে কিছু জন থাকে, তোমাকে যদি আমি প্রচুর পড়ালাম, প্রচুর পেছনে টাকা পয়সা ধারলাম, কিন্তু তোমাকে যদি বললাম যে একটা ইসরোর বা নাসার সায়েন্টিস্ট করবো, তাহলে তোমার মধ্যে কি, সবার মধ্যে কি সেই এবিলিটি থাকে? তাহলে এই যে জোনটা, এখানে তুমি যত হেল্প দাও, যত সাপোর্ট করো, সে কিন্তু এই জায়গায় পৌঁছতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকেরই একটা লিমিট থাকে, একটা জোন থাকে, এই জোনটা পর্যন্ত আমরা যেতে পারি, তাই না? যে হেল্প করলে, হেল্প পেলে আমরা এই জোনটা পর্যন্ত যেতে পারি। এটাকে বলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা আমরা আলোচনা করবো পরে। আর হচ্ছে স্কাফোল্ডিং। এইবার ধরো তুমি নিজের জোনে আছো, সেলফ জোন ধরে নাও, এরপরে তুমি লোকের হেল্প নিয়ে এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে এলে, এখানে যে তোমাকে শিক্ষক যে তোমাকে সহায়তা করছে, টেম্পোরারি সাপোর্ট দিচ্ছে, হেল্প করছে, শিখিয়ে দিচ্ছে, পড়িয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, ক্লু দিচ্ছে, যেভাবে সলিউশন করো, সেইটাকে বলা হয় কি স্কাফোল্ডিং। স্কাফোল্ডিং কি? এটি হলো অস্থায়ী সহায়তা, টেম্পোরারি সাপোর্ট, যা শিক্ষার্থীকে নিজের জোনের বাইরে গিয়ে কাজ করতে সাহায্য করে। তাকে প্রশ্ন করা, ইঙ্গিত দেওয়া, বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া, এরকম ভাবে এ করে। তাহলে স্কাফোল্ডিং কি? স্কাফোল্ডিং খুব গুরুত্বপূর্ণ, একদম আসবে এগুলো। স্কাফোল্ডিং হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে টিচার বা বাড়ির বড়রা স্টুডেন্টকে হেল্প করে, পড়ানোর ক্ষেত্রে সাপোর্ট করে, টেম্পোরারি সাপোর্ট। সেই সাপোর্টটা সবসময় লাগবে এমনটা না। শিখে গেলে ধরো দুটো প্রশ্ন বুঝিয়ে দিলাম, ম্যাথে দেখবে শিক্ষক কি করে, একটা দুটো প্রশ্ন বুঝিয়ে দিল, তারপরে সেই নিয়ম মেনে ছেলেমেয়েরা পরের প্রশ্নগুলো করে নিতে পারে নিজেরা। এটাকেই বলে স্কাফোল্ডিং। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরিকসনের বিষয়টা আমরা এখন যাচ্ছি না, পরে যাবো। হ্যাঁ, তো আমরা যেটা বললাম, এই পেডাগজি বা পেডাগজিক্যাল অ্যাপ্রোচ, এটা গুরুত্বপূর্ণ। আমরা বললাম না যে পেডাগজির একটা বিভিন্ন থিওরি থাকে, বিভিন্ন বিষয় থাকে। তো পেডাগজিক্যাল অ্যাপ্রোচ, শিক্ষাদানের নির্দিষ্ট একটা অ্যাপ্রোচ থাকে। তো এইখানে দেখো, এই যে ধরো আমি তোমাদের এতক্ষণ পড়ালাম, এটা কোন অ্যাপ্রোচ বলো তো? এটা টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ না স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ? টিচার সেন্ট্রিক। আর কেউ? টিচার সেন্ট্রিক। আর কেউ? একদমই তাই, এটা কিন্তু টিচার সেন্ট্রিক। কারণ এখানে আমি তোমাকে বলে যাচ্ছি, তোমাদের ইন্টারাকশন করার কম সুযোগ দিচ্ছি, আমি নিজে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের প্রধান উৎস, আমার জ্ঞান থেকে তোমাদের দিকে জ্ঞানগুলো গিয়ে প্রভাবিত করছি, একমুখী প্রভাব হচ্ছে। আমি তোমার কাছ থেকে শিখছি না যে বলো পেডাগজিক্যাল অ্যাপ্রোচ কি, আমাকে শেখাও, আমিই শেখাচ্ছি। শিক্ষার্থীরা চুপচাপ বসে বক্তৃতা শুনছে, নোট নিচ্ছে, ফোকাস থাকে সঠিক মানে সঠিক উত্তরটা মুখস্থ করার জন্য। লেকচার মেথড, ড্রিল প্র্যাকটিস মানে এমসিকিউ প্র্যাকটিস, এগুলো হচ্ছে এর মধ্যে পড়ে। এটা হচ্ছে টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ। ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছি। এইবারে বলবে কি, এটা কি তোমাদের জন্য ইফেক্টিভ হচ্ছে না? বড়দের জন্য টিচার সেন্ট্রিকটা ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। কারণ তোমাদের এখন বোঝার ক্ষমতা হয়েছে, প্রচুর জানো, মানে বিষয়গুলো সব জানা আছে। তো বেসিক্যালি এক্ষেত্রে কি হচ্ছে, তোমরা অনেক নলেজ একসঙ্গে মাথায় রাখতেও পারবে, তাই না? মাথায়ও রাখতে পারবে। তাহলে এক্ষেত্রে এই টিচার সেন্ট্রিক বা লেকচার মেথডের সুবিধা কি বলতো?
অনেক অল্প সময়ে অনেক বিষয় তোমাকে শেখানো যায়, এটা হচ্ছে সুবিধা। কিন্তু এটা বড়দের জন্য ইফেক্টিভ বেশি, ছোটদের জন্য কম ইফেক্টিভ। আর শিক্ষার্থী মানে বেসিক্যালি পেডাগজিক্যাল অ্যাপ্রোচকে আমরা দুটোই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ, যার মধ্যে এই লেকচার মেথড, ডাইরেক্ট ইনস্ট্রাকশন এগুলো যুক্ত থাকে, আর শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বা চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচ, যার মধ্যে কনস্ট্রাকটিভিজম। আমি বললাম যে তোমাকে এই তুমি একটা বাড়িতে গিয়ে বাড়ির মডেল তৈরি করে এনো, এটা আমাদের স্কুলের মডেল তৈরি হচ্ছে, ওটা তুমি তোমার জ্ঞান তৈরি করছো। আমি তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, যাও বই খোঁজো, নোটস খোঁজো, তুমি সেখান থেকে প্রশ্ন করো, উত্তর নিয়ে এসো, সমস্যা সমাধান করে নিয়ে এসো, ওকে ইনকোয়ারি বেসড করে দিলাম। অর্থাৎ এখানে কিন্তু আমি তোমাকে পড়াচ্ছি না, আমি তোমাকে কি বলছি কি করতে হবে, ফ্যাসিলিটেটর, সুযোগ সুবিধা করে দিচ্ছি, তোমাকে সক্রিয়ভাবে প্রশ্ন করছি, তোমার বলছি যে মানে পড়াশোনা করো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো, ইন্টারনেটে দেখো, বই খোঁজো, লাইব্রেরিতে যাও, দিয়ে তুমি এই প্রবলেমটা বা এই অ্যাসাইনমেন্টটা লিখে নিয়ে এসে আমাকে দেখাও। অর্থাৎ এখানে এটা কিন্তু স্টুডেন্টের পড়াশোনার পুরো দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী। শিক্ষক হিসাবে শিক্ষক কি করবে এখানে, শিক্ষক ফ্যাসিলিটেটর বা সহায়ক হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এখানে যেরকম প্রজেক্ট বেস এডুকেশন বা প্রবলেম বেসড এডুকেশন, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, এগুলো এর মধ্যে যুক্ত থাকে। তো টাইপ অফ এডুকেশনাল পেডাগজি, এডুকেশনাল পেডাগজির কতগুলো টাইপস থাকে, সাধারণত 4টে টাইপস থাকে। প্রথম হচ্ছে বিহেভিয়ারিজম বা আচরণবাদ। স্কিনার, প্যাভলভ, ওয়াটসন, এগুলো হচ্ছে এরা এইভাবে এগোচ্ছে। তো বেসিক্যালি এখানে কি বলছে, আমাদের আচরণ পরিবর্তন। এরা বলছে যে বিহেভিয়ারিজম বা আচরণবাদ, এরা কি বলছে, শিক্ষার লক্ষ্য কি বা আমরা শিখি কেন, শিখনের মূল উদ্দেশ্য কি, শিখনের কাজ কি, শিখনের কাজ হচ্ছে আচরণের পরিবর্তন ঘটানো। শিখন হলো আচরণের পর্যবেক্ষণযোগ্য পরিবর্তন, যা পরিবেশগত উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটে, স্টিমুলাস রেসপন্সের মধ্যে দিয়ে ঘটে। ঠিক আছে, যেরকম মনে হয় আচরণের পরিবর্তন কিরকম, একটা যদি সহজ উদাহরণ দিই, ধরো একটা বাচ্চা ছেলে আমাকে তুই তুকারি করে কথা বললো, আমি কি রেগে যাবো? ছোট বাচ্চা একদম 2 বছর 3 বছর 4 বছর কথা বল, কিন্তু তোমরা যদি আমাকে বলো, আমি রেগে যাবো না? তো রেগে যাবো। তাহলে তাহলে বেসিক্যালি তোমাকে কিছু আচরণ, বিহেভিয়ার শিখতে হচ্ছে। তুমি ছোটবেলায় জানতে না যে বড়দের তুমি বলতে হয়, তাদের আপনি বলতে হয়, ছোটদের বলতে সবাইকে তুই তুই, যা মনে আসে তাই বলতে, কিন্তু পরে তোমাকে বিহেভিয়ার গুলো শিখতে হয়, এই হ্যাবিট ফরমেশন করতে হয়। তুমি দেখবে বাচ্চা শিশুরা ছোটবেলায় ঘুম থেকে সকালে উঠছে, ব্রাশ করছে, খাওয়ার পরে খাওয়ার আগে হাত ধুয়ে নিচ্ছে। তোমরা দেখবে স্কুল কলেজে এখনো যাচ্ছ, শিক্ষক শিক্ষিকারা এলে ক্লাসে দাঁড়াচ্ছ, স্যারদের রেসপেক্ট করছো, স্যার ম্যামদের, আমরাও আমাদের জায়গা থেকে করি। ঠিক আছে, এই বিষয়গুলো করি। তো এই যে শিখন গুলোকে, এগুলো বেসিক্যালি লোয়ার লেভেলের মধ্যে পড়ে। এগুলো সম্পর্কে, এগুলো আমরা কেমন শিখি, এটা হচ্ছে বিহেভিয়ারিজম বা আচরণবাদ থিওরি, যেখানে স্কিনার, প্যাভলভ, ওয়াটসন এরা বিভিন্ন থিওরির মধ্যে দিয়ে করেছে, সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, এই প্যাভলভের কুকুরের থিওরি, হ্যাঁ ঠিক আছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পানিশমেন্ট, এগুলো আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে এডুকেশনাল পেডাগজি বা মানে শিক্ষাগত পেডাগজির প্রথম একটা ভাগ, বিহেভিয়ারিজম, এভাবে আমরা শিখি। দ্বিতীয় হচ্ছে কি, কনস্ট্রাকটিভিজম, মানে নিজের জ্ঞান নিজে গঠন করি। আমরা পেঁয়াজের থিওরিতে আলোচনা করলাম না, শিক্ষার্থীরা নিষ্ক্রিয় পাত্র নয়, এখানে কিন্তু বিহেভিয়ারিজমের ক্ষেত্রে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় পাত্র, মানে পাত্র। বিহেভিয়ারিজম কিরকম বলতো, আচরণবাদ, শিশুদের যে ধরো ছোটবেলায় কবিতা শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, ওরা কোনো মানে বুঝতে পারে ওর, না শুধু মুখস্থ করে নেয়, শুধু মুখস্থ করে নেয়, তাই না? জাস্ট ওরা মানে মানে ওখানে স্টুডেন্ট হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ থাকে। আর এখানে কিন্তু কনস্ট্রাকটিভিজম হচ্ছে স্টুডেন্ট নিষ্ক্রিয় পাত্র নয়, তারা সক্রিয়ভাবে নিজের পূর্ব অভিজ্ঞতা ও জ্ঞানের উপর ভিত্তি করে জ্ঞান লাভ করে, সক্রিয়ভাবে পূর্ব অভিজ্ঞতা এবং নতুন জ্ঞানের উপর ভিত্তি করে নিজের জ্ঞান নির্মাণ করে। ডিসকভারি লার্নিং এর মধ্যে গুরুত্বপূর্ণ, প্রজেক্ট বেসড লার্নিং, হ্যান্ড অন অ্যাক্টিভিটিস, এগুলো এর মধ্যে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। আর সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, যেটা বেসিক্যালি কে বললো, ভাইগটস্কি। সেখানে কি বলা হলো, যে শুধু আমরা যে জ্ঞান লাভ করে, শুধু মানে স্টুডেন্ট সক্রিয়ভাবে জ্ঞান লাভ করে, অতীত অভিজ্ঞতা নিজের নতুন জ্ঞানের উপর করে নতুন জ্ঞান নির্মাণ করে, মানে কনস্ট্রাক্ট করে, নিজের জ্ঞান নিজেই কনস্ট্রাক্ট করে, সবই ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশন, আলোচনা, ল্যাঙ্গুয়েজ, বড়দের সহযোগিতা, এগুলো হেল্প করে। তো এইটা হচ্ছে ভাইগটস্কি বললো। আর হচ্ছে ক্রিটিক্যাল পেডাগজি, সমালোচনামূলক শিক্ষাবিজ্ঞান, এটা সবচেয়ে এখন সবচেয়ে বেশি হাইলাইটেড। পাওলো ফ্রেইরি এই প্রবক্তা, যে তোমাকে বলে দিল যে শিক্ষা নিরপেক্ষ নয়। এই পাওলো ফ্রেইরি বললো যে শিক্ষা নিরপেক্ষ নয়, বলি না শিক্ষা সবার জন্য সমান, শিক্ষাও পক্ষপাত করে,
মনে আছে ছোটবেলায় তোমরা মানে অনেকে যারা একটু বেশি পুরনো আছে ছোটবেলায়, আমরা ছোটবেলায় পড়তাম ট্রাফিক আইন ভাঙতে নেই, হ্যাঁ, জেব্রা ক্রসিং। বলো আমরা কোনোদিন ওই সময় আমরা জেব্রা ক্রসিং দেখেছি? আমার তো ওই কথাটা মনে আছে যে বইতে পড়ানো তো ট্রাফিক আইন মেনে করতে বলতে হয়, জেব্রা ক্রসিং আছে, অথচ আমরা দূর দূর তক আমি যতদূর ছোটবেলায় গেছি বাবার সঙ্গে এসব কোনোদিন আমি সিগন্যালও দেখিনি আর ট্রাফিক আইন। ও মা গো, স্যার আমরা তো ছাত্র শিক্ষা বই পড়িনি যখন ছোটবেলায় ধরতে গেলে। একদমই তাই। তাহলে এই যে শিক্ষাটা বেসিক্যালি কাদের জন্য বানানো? শহর কেন্দ্রিক পরলোকেদের জন্য, তাই না? তো বেসিক্যালি শিক্ষাও নিরপেক্ষ নয়, এটা পাওলো ফ্রেইরি তার বলেছে। তো বেসিক্যালি যে জ্ঞানটা বেসিক্যালি যে মূল বক্তব্য, এবং শিক্ষার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকে। ওই যে এখানে আমাদের রাজ্য সরকার বলছে যে আমরা শিক্ষার ক্ষেত্রে কি করবো, মমতা ব্যানার্জি যা ভুজুং ভাজুং লেখা আছে সেগুলো কারিকুলামে যুক্ত করবো। ওদিকে সেন্ট্রাল বলছে যে আমরা যেটাকে পছন্দ করি সেটাকেই কারিকুলামে যুক্ত করব। তাহলে বলতে পারো শিক্ষা রাজনৈতিক প্রভাব মুক্ত? মোটেও নয়, এটার সঙ্গে রাজনীতি যুক্ত থাকে, এবং শিক্ষা একটি সামাজিক কাজ। তাই আমাকে যেই জ্ঞান দিল যে জ্ঞান মানেই ঠিক, সেটাই সত্য, সেটা কিন্তু আমাদের মানলে চলবে না। আমাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে, যে জ্ঞানটা আমাকে দেওয়া হলো, যে শিক্ষাটা দেওয়া হলো, সেটা আমার জীবনে কাজে লাগবে তো, সেটা সত্যি আমার জন্য তো, না বৈষম্য তৈরি করা, সেটা সমাজের অন্যায় করছে না তো, বৈষম্য করছে না তো, বড়দের বা ধনীদের জন্য শিক্ষাটা নয় তো, এমন শেখানো হচ্ছে যারা ওদের স্বার্থটা বোঝাই থাকে। মার্ক্সবাদের আদর্শিত এই ক্রিটিক্যাল পেডাগজি পাওলো ফ্রেইরি তিনি এ করলেন আর এগুলোর উপর এ করলেন। তাহলে আমাদের কোনো কিছু শিক্ষা চোখ বুঝে গ্রহণ করা যাবে না। ক্রিটিক্যাল পেডাগজি হচ্ছে কি, যে আমরা ক্রিটিক্যালি বিষয়টাকে আলোচনা করব, সেটা আমাদের জন্য ইফেক্টিভ কেন কিনা, সোসাইটির ক্ষেত্রে ইফেক্টিভ কিনা, সেগুলো জেনে তারপরে সেটাকে আমরা গ্রহণ করব। ঠিক আছে? এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলছিলাম, সরি, ভাইগটস্কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এইটা হচ্ছে বেসিক্যালি এইরকম। এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের নিচে এগুলো, এই লেভেলটা দেখো, এই লেভেলটা বলছে আমরা নিজেরাই পড়াশোনা করি। আমরা অনেকেই দেখবে সেলফ স্টাডি করে বিভিন্ন অ্যাচিভ করেছে, অনেকেই টিউশন পড়িনি আছে। তো বেসিক্যালি নিচে মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের নিচে যে কাজটি শিশুর মধ্যে একা একা করতে পারে, যেমন যোগ, ছোট ছোট যোগ 2+2, সেই কাজগুলো যদি বারবার দাও না, সে বোর হবে, অর্থাৎ সে তো সেটা নিজে থেকেই করতে পারে। আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেখানে কিন্তু শিশু একা একা করতে পারে না, শিক্ষকের সামান্য সাহায্য লাগে, হেল্প লাগে, ক্লু দিতে হয়, একটু স্কাপল্ডিং দিতে বললাম, হ্যাঁ। দ্বিতীয় শ্রেণীর শিশুকে হাতে রেখে যোগ শেখানো, হ্যাঁ, হাতে ধরে রেখে কিভাবে যোগ শেখানো হয় সেগুলো যদি শেখানো হয়। আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ওপরে, এই উপরের লেভেলটা, এটা কিন্তু যত হেল্প করো পৌঁছানো যাবে না। কেন বলছে, ধরো একটা 2 বছর বা ক্লাস 2 এর শিশুকে যদি তুমি বীজগণিত পড়াতে চাও, হবে? হবে না। উল্টে কি হবে, সে ফার্স্ট্রেটেড হবে, ভয় পেয়ে যাবে। অর্থাৎ সবার একটা আমাদের লার্নিং জোন থাকে, যেটা আমি অলরেডি আলোচনা করলাম। আর লার্নিং জোন এবং চ্যালেঞ্জিং জোন মানে কি, সে অর্জনযোগ্য, অর্থাৎ সে যদি স্ট্রাগল করে, ভালো করে পড়াশোনা করে, স্কাপল্ডিং পায়, হেল্প পায়, তাহলে সে পৌঁছতে পারে। আর একটা হচ্ছে বিহন, মানে তার নাগালের বাইরে, সে যাই করে নিক সেই জায়গায় যেতে পারবে। এটা হচ্ছে বললো। ঠিক আছে? এবারে আধুনিক শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে, মডার্ন পেডাগজির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। বেসিক্যালি আমাদের এখন ধরো বিএডটা যদি তুমি দেখো, কিছু বছর আগেও 2014-14 আগে যদি দেখো, তখন কিন্তু কম্পালসারি ছিল না, এখন কম্পালসারি হচ্ছে। এগুলোর উপর আগে তুমি যেই সাবজেক্টের টিচার হতো, তুমি ভাববো তুমি কি এগুলো পড়াবে? তুমি কি ক্লাস 8-9 এর ছেলে মেয়েকে তুমি এগুলো পড়াবে? মোটেও না। কিন্তু তোমাকে এখান থেকে 150 নাম্বারের মধ্যে, যেটা আমি হিসেব করে দেখলাম, প্রায় 70-75 নাম্বার তোমাকে এখান থেকেই প্রশ্ন করা হচ্ছে, যেটা তোমার ডাইরেক্ট ক্লাসরুমে ডাইরেক্ট কাজে লাগবে না। কিন্তু এটাই বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ তুমি যদি এগুলো না জানো, ভালো টিচার হতে পারবে না। মডার্ন পেডাগজি, এই জন্য আগেকার শিক্ষকরা, আমরা বলি অনেক ভালো শিক্ষক আছে আগেকার, সেটা আমি অস্বীকার করছি না। আবার মানে এত শিক্ষক পারছে না, স্টুডেন্ট মেরে বকে এমন ডিমোরালাইজ করতো যে বেশিরভাগ স্টুডেন্ট স্কুলে ছেড়ে দিত, পড়াশোনাই করতো না। কিন্তু তাকে কোনোদিন, তাকে যদি একবার বুঝিয়ে বলতো, তাকে যদি একটু সাপোর্ট দিত, তাহলে হয়তো সে পড়াশোনা করতে পারতো। কারণ আমরা ওই ছাত্র দরদি তখন ছিলাম, যেটা আমরা এখন বলা হচ্ছে। তো বেসিক্যালি এই যে পেডাগজিক্যাল নলেজ তুমি এক্ষুনি শিখলে, এগুলো এত ডেভেলপড হয়, টেকনোলজি, ডিজিটাল লিটারেসি এত ডেভেলপ হচ্ছে, তোমাকে এর সঙ্গে তাল মিলিয়ে তোমার পেডাগজিক্যাল নলেজ ডেভেলপ করা, এটা কিন্তু চ্যালেঞ্জের বিষয়।
অর্থাৎ তোমাকে ছাত্রছাত্রীদের, ধরো তুমি শিখলে চার্ট কিভাবে ইউজ করবে, মডেল কিভাবে ইউজ করবে, আর এখন দেখছো তোমার ক্লাসরুমে স্মার্ট বোর্ড চলে আসছে, তাহলে বেশিরভাগ যারা পুরনো টিচার আছে তারা সেই স্মার্ট বোর্ড ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত এগুলো আপডেট করতে হবে। ক্লাসরুম এখন ডাইভার্সিফাইড হয়ে গেছে, এখন বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন কালচার থেকে ছেলেমেয়েরা আসে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ছেলেমেয়েরা তোমার ক্লাসে পড়ে, বিভিন্ন অর্থ সামাজিক, গরিব ধনী মধ্যবিত্ত, ধর্মীয় পটভূমি সবার আলাদা আলাদা। তো সবাইকে আমরা অলরেডি আলোচনা করলাম যে ওয়ান সাইজ নট ফিট ফর অল, সবার ক্ষেত্রে একই রকম সাইজ ফিট করবে না। তো সেক্ষেত্রে তুমি কিভাবে তুমি সেগুলোকে করবে, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে আরো তো মানে স্পেসিফিক করা হয়েছে, যেখান থেকে 5টা প্রশ্ন আসবেই আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবেই আসবে। ছাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যাদের মধ্যে লার্নিং ডিসেবিলিটি আছে, ডিফারেন্টলি এবেল যারা, হ্যাঁ, তাদের তুমি কিভাবে প্রদান করবে, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আর এখন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মেন্টাল হেলথ এর বিষয়। ঠিক আছে, মেন্টাল হেলথ একটা বিষয় চলে আসছে, যে আমরা আগে তো এগুলোর উপর গুরুত্ব দিতাম না, এখন স্টুডেন্টদের অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, এগুলো কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে এটা, সেগুলোর উপর কিন্তু গুরুত্ব, মানে সেগুলো আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয়। প্রেসার অফ অ্যাসেসমেন্ট, পরীক্ষার একটা চাপ থাকে, এখন প্রতি মাসে মাসে প্রতিনিয়ত পরীক্ষা হয়, এগুলো একটা পেডাগজির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং বিষয়। সেগুলো ফেস করার জন্য বিভিন্ন রকম বিষয় আমাদের মধ্যে আসছে। ঠিক আছে, এবং এখানে বেসিক্যালি আর এগুলো আলোচনা করছি না, এগুলো পরে আমরা আলোচনা করবো। বেসিক্যালি কিছু নেই, মানে এখানে শিশুর বিকাশে পিতামাতার কি ভূমিকা, আর হচ্ছে এর কি মানে পিতামাতার কি ভূমিকা হওয়া উচিত, এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। যাই হোক, তো আমরা অনেকক্ষণ বিষয় ধরে অনেকটা বিষয় আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের মানে বোঝাতে পেরেছি, যা বলার সেটা আমি বলতে পেরেছি। ঠিক আছে, এবং তোমাদেরও মানে বুঝতে সুবিধা হয়েছে আশা করি। এবারে কয়েকটা প্রশ্ন আমরা খুব দ্রুততার সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, এবং এই অ্যান্সার গুলো সবাই একটু কমেন্ট বক্সে জানাবে। ভালো করে প্রশ্নটা পড়ো, খুব সহজ প্রশ্ন। মানে সাইকোলজিক্যাল বা পেডাগজির বিষয়টা এমন, কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি প্রচুর পড়ে, প্রচুর 4টা-5টা বই সাইকোলজির এর বই মুখস্থ করে নিয়েছো, তাতেও উত্তর দিতে পারবে না, আবার না পড়ে প্রশ্নটা বুঝেও অ্যান্সার দিতে পারবে। পেডাগজির বিষয়টা এরকম, এটা পড়ার বিষয় নয়, সবসময় মনে রাখবে পেডাগজি পড়ার বিষয় বা মুখস্থ করার বিষয় নয়, এটা হচ্ছে বোঝার বিষয়, উপলব্ধি করার বিষয়। হ্যাঁ, তো এই ভেবে প্রশ্নটার উত্তর দাও। বলছে আবেগ, আত্ম উপলব্ধি এবং পরিবার, সঙ্গী ও বন্ধুদের সঙ্গে পারস্পরিক সম্পর্কের পরিবর্তনগুলি বিকাশের কোন ডোমেনের অধীনে থাকে? আমরা শারীরিক, জ্ঞানীয়, ভাষাতত্ত্ব এবং মনোসামাজিক। স্বরূপ, উজ্জ্বল 3 বলছো, সৌমেন এ বলছো, এ বলছো, 1 বলছো মনোসামাজিক। একদমই তাই। হ্যাঁ, এই জন্য আমি তোমাদের ধরানোর জন্য আমি বলছিলাম যাতে তোমরা 3 অ্যান্সার না করো। ইমোশন, আবেগ, আত্ম উপলব্ধি। ঠিক আছে, আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন, কগনিশন, বুদ্ধি, এগুলো হচ্ছে তোমার মনের মধ্যে পড়ে। মানে ইমোশন আর মানে কগনিশন এগুলো সব ফিজিক্যাল মানে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এর মধ্যে পড়ে। কিন্তু পরিবার এবং সঙ্গীদের এবং বন্ধুদের সাথে সম্পর্ক, বন্ধুত্ব, এই কে বলতো তোমরা না একটু 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 প্লিজ ইন্টারাপ্ট করো না। মাইক্রোফোনটা অফ রাখো, যেটা বলার সময় বলো, তারপর অফ করে রাখো। ঠিক আছে, তো যাই হোক, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার সামাজিক বিষয় রাখে, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক কেমন, পরিবারের সঙ্গে, সঙ্গীর সঙ্গে সম্পর্ক কেমন, এগুলো হচ্ছে সামাজিক। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি মনোসামাজিকটা হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো যে প্রশ্নটা আমরা আলোচনা করি এইখানে? দেখি 2য় নম্বর প্রশ্ন, যা পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্ব অনুসারে শেখার প্রক্রিয়ার পূর্ববর্তী জ্ঞানের কোনো ভূমিকা নেই, জ্ঞানীয় বিকাশে পরিপক্কতার মতো জৈবিক কারণগুলির কোনো ভূমিকা নেই, শেখার অভিজ্ঞতা শিক্ষার্থীর জ্ঞানীয় কার্যকারিতার বর্তমান স্তরের উপর নির্ভর করে, অভিজ্ঞতার মাধ্যমে শেখার চেয়ে মুখস্থ করাকে অগ্রাধিকার দেওয়া হয়। অপশন গুলো পড়ো, কোনটা অ্যান্সার করবে? অপশন 3। অপশন 3। একদমই তাই, একদম। শেখার অভিজ্ঞতা শিক্ষার্থীদের জ্ঞানীয় কার্যকারিতার বর্তমান স্তরের উপর নির্ভর করে। অর্থাৎ তোমার বর্তমান স্তর বা বর্তমান লেভেলের স্কিমা কতটা আছে তার উপর নির্ভর করে তুমি কতটা আরো বেশি জানবে। মানে বেসিক্যালি প্রায়োরি নলেজ এর মধ্যেও পড়ে। ঠিক আছে, এবারে বল ভাইগটস্কি জ্ঞানীয় বিকাশকে কিভাবে দেখেন? পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া, সহযোগিতামূলক প্রক্রিয়া, ব্যক্তিগত প্রক্রিয়া, একটি একীভূতি প্রক্রিয়া।
অপশন 1 এ ভালো করে এই ভালো করে পরিবেশের সাথে কার্যকরীভাবে খাপ খাইয়ে নেওয়ার না, একটু ভালো করে দেখো। তাহলে স্যার সহযোগিতামূলকটা হচ্ছে স্যার দুই হবে সহযোগিতামূলক প্রক্রিয়া। একদমই তাই, সহযোগিতামূলক প্রক্রিয়া। কেন আমাদের পেঁয়াজের থিওরিতে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াচ্ছে না, কার্যকরীভাবে খাপ খাইয়ে নেওয়া, নিজের অতীত অভিজ্ঞতা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া, তার মধ্যে থেকেই তো শিখছে। এখানে অ্যাডিশনাল হচ্ছে সহযোগিতামূলক প্রক্রিয়া। খুবই সহজ প্রশ্ন। দেখো ধরো তুমি যখন এই প্রশ্নের উত্তরটা দেবে, তোমার মনে আসবে যে আমি ভুল করলাম অ্যান্সারটা? মনেই আসবে না এটা। কিন্তু পরে যখন অ্যান্সার দেখবে যে ভুল করে এসেছে, একটু কেয়ারফুলি এগুলো করতে হয়, ঠিক আছে? সহযোগিতামূলক প্রক্রিয়া অ্যান্সার। এইবারে দেখো, ভাষা এবং চিন্তন প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক প্রস্তাব করার সময় ভাইগটস্কি ভাষাকে কি হিসেবে ধারণা দিয়েছিলেন? এ তো বললো যে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশন এবং ল্যাঙ্গুয়েজ একটা গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। ভাষাকে কি স্বাধীন ক্ষেত্র বা জ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয়, একটি সাংস্কৃতিক হাতিয়ার যা জ্ঞানকে বিভিন্ন উপায়ে সহজতর করে, আত্মকেন্দ্রিক বক্তৃতার একটি রূপ যা কেবল মৌলিক চাহিদা পূরণে ব্যবহৃত হয়, দ্বিতীয় ক্ষমতার বিকাশের একটি 3 নম্বর হবে। 2 নম্বর একদম। ভাষাটা কি আত্মকেন্দ্রিক বক্তৃতা? আত্মকেন্দ্রিক বক্তৃতা হচ্ছে নিজের সঙ্গে নিজে কথা বলা, মনে মনে কথা বলা। ভাই সাংস্কৃতিক হাতিয়ার। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কালচারাল ওয়েপন যা আমাদের জ্ঞানকে বিভিন্ন উপায়ে সহযোগিতা করে, সহজ করে। আমরা যা কিছু শিখছি সব তো ভাষার মধ্যে দিয়ে শিখছি। জ্ঞানকে সহজতর সাংস্কৃতিক হাতিয়ার, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এই ভাইগটস্কি থেকে আমি বলছিলাম না, আসে বলছিলাম। আচ্ছা, একটু মাইক্রোফোনটা অ্যান্সার দেওয়ার পর অফ করে দেবে, বুঝলে? সমস্যা আবার রেক করবেন না, আরো পরে রেক করতে পারবেন, একটু মিউট করো প্লিজ। হ্যাঁ, ভাইগটস্কির ধারণাগুলিকে অনুসরণ করে একজন শিক্ষকের কি উচিত? এই 4টি অপশনের মধ্যে কি কাজটা করা উচিত? তার শিক্ষার্থীর সঙ্গে পারস্পরিক শিক্ষাদান, রেসিপ্রোকাল টিচিং অনুশীলন করা, শিক্ষার্থীদের দ্বারা সাংস্কৃতিক 1 নম্বর স্যার। অপশন এ। অপশন এ সবাই, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, অপশন এ বলছো। হ্যাঁ, অপশন এ ঠিক। শিক্ষার্থীদের সাথে পারস্পরিক শিক্ষাদান, রেসিপ্রোকাল টিচিং। এটা রেসিপ্রোকাল টিচিংটা কি বলতো? তার মানে রেসিপ্রোকাল টিচিং মানে টু ওয়ে। টিচার যেরকম স্টুডেন্টের কাছ থেকে, স্টুডেন্ট যেরকম টিচারের কাছ থেকে শিখবে, টিচার কিরকম স্টুডেন্টের কাছ থেকে শিখবে। অর্থাৎ পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে, আমি বললাম, তুমি বললে, তুমি অ্যান্সার দিলে, করলে, এভাবে শেখানো রেসিপ্রোকাল টিচিং আর কি এটাকে। অর্থাৎ আমার কাছ থেকে যেরকম তোমরা শিখবে, তোমার কাছ থেকে সেরকম আমরাও শিখবো। পারস্পরিক শিক্ষাদানের মধ্য দিয়ে পড়াশোনাটা এগিয়ে চলবে। সোশ্যাল ইন্টারাকশন যেটাকে আমরা বলছি, একই টার্ম, একই কথা, জাস্ট ঘুরিয়ে দিয়েছে কথা। এইখানে একটা প্রশ্ন আছে, দেখো, এটাই শেষ প্রশ্ন। 10 বছর বয়সী কাকলি একটি কঠিন গণিতিক সমস্যা নিয়ে ভুগছে। তার সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে তার শিক্ষিকা কি করতে পারেন? স্যার 4 নাম্বারটা। অপশন 4। 4। অপশন 4। একদমই তাই, অপশন 4। তার চেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করা, প্রয়োজনে স্ক্যাপেল্ডিং মানে আলম্পন বা করা আর কি, একটু হেল্প করা। তাহলে একটা বিষয় একটা বলি তোমাদের, এই যে 6টা প্রশ্ন আলোচনা করলাম না, এই 6টা প্রশ্নই কিন্তু 2024-এর যে সিটেট হয়েছিল সেখানকার প্রশ্ন। মানে এগুলো সবই পিওয়াইকিউ সিটেটের প্রশ্ন। এবং তোমরা আমি মানে বেসিক্যালি আমার নিজের সাবজেক্ট হচ্ছে এডুকেশন। হ্যাঁ, এডুকেশন আমি পিএইচডি করছি। তো এইবারে যে এডুকেশনের এসএসসি বা এসএলএসটি হলো না, এসএসসি পরীক্ষাটা হলো, সেখানে এডুকেশন সাবজেক্টের প্রশ্ন যদি এখান থেকে কেউ দিয়ে থাকো, তারা জানবে যে এডুকেশনের সাবজেক্টের প্রশ্ন কিন্তু মানে এই সব মুখস্থ বিদ্যার উপর বা সহজ হয়নি, কঠিন হয়েছে। এগুলো সবই নেট, সিটেট, মানে সব নয়, বেশিরভাগ এই পুরনো বছরের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, সেন্ট্রাল লেভেলের যে প্রশ্নগুলো এসেছিল, মানে সেন্ট্রাল পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে নেটে, সেটে, সিটেটে, সেই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো এসেছে। এবং এখন আমাদের চাইল্ড সাইকোলজি থেকেও কিন্তু এই সিটেটের প্রশ্নগুলো প্রচুর আসে, প্রচুর রিপিট হয়।
হ্যাঁ, আমরা যখন PYQ এগুলো দেবো তোমাদের শেয়ার করবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে। তো সবগুলোই কিন্তু এরকম ভাবে ছিল। তো আশা করি মানে মানে বিষয়গুলো যেগুলো পড়ালাম সেটা আমরা বোঝাতে পেরেছি। এইবারে তোমাদের আর কিছু প্রশ্ন থাকলে এবারে আমি কমেন্ট বক্সটা করছি, তোমাদের কিছু প্রশ্ন কোয়ারিজ যার যেগুলো আছে সেগুলো বলো। আচ্ছা স্যার, বলো। হ্যাঁ বলছিলাম স্যার, যারা 2025-27 সেশনে বিএড করছে তারা কি এইবার আপার প্রাইমারি অ্যাপ্লাই করতে পারবে? বেসিক্যালি না, বিএড এমসিটি তো মানে এই পিপি মানে অ্যাপিয়ারিংস যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে বসতে না দেওয়ার চান্সটাই বেশি। ঠিক আছে, এখনো যদি ওদের রেগুলেশনটা পুরোপুরি তো বেরোয়নি, তো এটা কিন্তু মানে খুব চাপ। অ্যাপিয়ারিং দের বসতে দেওয়ার আগে যা হয়ে গেছে, এখন অ্যাপিয়ারিং দের বসতে দেওয়ার কোনো হয়নি। এটা একটু মাথায় রেখে করবে। তারপরে ব্যাপারটা হচ্ছে আমি করছি না, যদি বসতে দেবে কিন্তু আমার মতে হবে না, দেবে না। হ্যালো স্যার বলছি স্যার 24-26 স্যার যারা আমি ডিএলএড করছে তারা বুঝতে পারবে? ওইটা নিয়ে একটু ইস্যু হচ্ছে, কিছু জায়গায় আমি দেখলাম, কিছু জায়গায় বলছে যদিও ওটা গভর্নমেন্টের কোনো রেগুলেশন আসেনি, যে যারা বিএড কন্টিনিউ এই ডিএলএড যারা কন্টিনিউ করছে তারা নাকি বসতে পারবে, অ্যাপিয়ারিং নাকি বসতে পারবে। কিন্তু এটা সম্পর্কিত আমি কোনো অফিসিয়াল ডকুমেন্টস পাইনি, আমি অনেক খুঁজেছি, অফিসিয়াল ডকুমেন্টস কিন্তু পাইনি, যদিও এটা এখনো দেয়নি। তো যেটুকু আমাদের ইনফরমেশন দিয়েছে সেক্ষেত্রে কত নাম্বারের পরীক্ষা হবে, পরীক্ষার নাম্বার ডিভিশন গুলো কেমন হবে, ওই বিষয়গুলো সেখানে আলোচনা করা আছে। ঠিক আছে, তো এগুলোর জন্য স্যার তোমাদের আমি ভর্তি হতে চাই মানে আপনাদের এই ইয়েতে, তো আমি কিভাবে পেমেন্ট করব বা কোথায় পেমেন্ট করব একটু আমাকে জানিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, তো প্রথমত আমি বললাম এটা যে আমাদের অ্যাপে যাবে, আপার প্রাইমারি বলে একটা জায়গা আছে, তুমি সেখানে কন্টিনিউ করবে, মানে ক্লিক করবে, তারপরে দেখবে কন্টিনিউতে যাচ্ছে, কন্টিনিউ করবে, কন্টিনিউর পর দেখবে কোর্সের ডিউরেশন 6 মাস ডিউরেশন, ক্লিক করবে, তারপর দেখবে এই প্রাইসটা আসছে, তারপর একটা কুপন কোড আসবে, সেখানে UPT50 এইটা অ্যাপ্লাই করবে, এই কোডটা, তাহলে দেখবে এই 4499 এই প্রাইসটা চলে আসবে, এখান থেকে তুমি এনরোল করতে পারবে, তারপরে আমরা কোর্সে যুক্ত করে দেবো। আর যদি না হয় তাহলে আমাদের যে গ্রুপের অ্যাডমিনের নাম্বার আছে না, আচ্ছা, এই গ্রুপ, সেখানে তুমি অ্যাকাউন্ট বলে সেখানে ওই যে গৌরব স্যারের যে নাম্বারটা আছে সেইখানে অ্যাডমিন বলে অ্যাডমিন বলছি অ্যাকাউন্ট বলে লিখে পাঠিয়ে দেবে, তাহলে তোমার কাছে অ্যাকাউন্ট ডিটেলস চলে আসবে, অ্যাকাউন্টে তুমি পেমেন্ট করে স্ক্রিনশটটা ওই নাম্বারে পাঠিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। আর স্যার সব ক্লাস কি এই 7:30 থেকেই হবে, মানে অন্য টাইমে হবে না? না, পেড ক্লাসটা আমরা সেটা করে নেবো, কিন্তু সন্ধ্যাবেলা হবে, ঠিক আছে, সন্ধ্যাবেলা হবে 7টা থেকে 8:30টার মধ্যে। স্যার বলছি এখানে কি টাইমটা একটু আগিয়ে গেলে ভালো হতো, মানে মানে একটু মানে আমার একটা বাচ্চা আছে, তাকেও পড়াতে হয়, তো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ সেগুলো তো আমরা কিছু বিষয় বেসিক্যালি ওটা আমরা তখন মানে নিজেদের যখন আমরা সবাই আলোচনা করে একটা টাইম ডেটটা ঠিক করা হয়, ঠিক আছে, টাইমটা ঠিক করা হয়, কিন্তু সন্ধ্যাবেলা হবে, এটা ধরে রাখতে পারবে। হ্যাঁ, ওরা তো ধরুন আপনার 9টার পর আর পড়তে পারবে না, এই জন্য সমস্যাটা হচ্ছে আর ঠিক কি। আছে, সেটাই করা। আচ্ছা স্যার, আর কি বলছিলাম যে ওই টাকার ব্যাপারটা একটু বলছিলাম যে অনেকটা হেভি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, একটু যদি কনসিডার করা যেত, একটু যদি কমানো যেত। কে বলছো? আমার নাম স্নিগ্ধা ঘোড়ামি। আচ্ছা আচ্ছা, আচ্ছা তুমি বেসিক্যালি দেখো, এটা তো আমাদের মোটামুটি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি মানে অসুবিধা কিছু নেই, মানে এটা তো বেসিক্যালি আমরা মানে যতটা কমানোর কমিয়েছি। আগে আমাদের কোনো এখানে কোর্স করেছো? না স্যার, ফার্স্ট টাইম আপার প্রাইমারি দিচ্ছি। আমি ছিলাম। আচ্ছা, তুমি একটু ইনস্টলমেন্টে যেতে পারো, নইলে ওই নাম্বারে একবার ফোন করে কথা বলতে পারো, ঠিক আছে, তবে মানে ওই আর কি মানে তোমাদের অ্যামাউন্ট গৌরব সবার ক্ষেত্রে এটা 4000 টাকা হয়ে গেলে ঠিক ছিল। না কমালে ভালো হতো স্যার। একটা বিষয় তোমাদের বলি, একটা বিষয়, হ্যাঁ বলি বেসিক্যালি আমরা এখানে না তোমাদের জন্য টাকাটা একটু কমাতে খুব ভালো হতো। হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি, অনেকেই সুযোগ পেত আপনাদের এখানে। হ্যাঁ স্যার, আমার খুব ইচ্ছা, কিন্তু টাকাটা একটু রেঞ্জটা বেশি হয়ে গেছে। রেঞ্জটা তুমি মানে একটা কথা বলি, মানে তুমি অন্যান্য জায়গায় যদি এর থেকে কমে পাও আর এই কোয়ালিটি পাও, তাহলে মানে
দেখো মানে কিন্তু আমরা যতদূর জানি যে মানে একটু যদি কনসিডার করা যেত স্যার, কোয়ালিটি আপনাদের ভালো, ওই জন্য আপনাদেরকে কোয়ালিটির পছন্দ জন্যই স্যার এসেছি স্যার। আমাদের কোয়ালিটিটা বলছি স্যার, এইটা বেসিক্যালি 5,000 টাকা ছিল। এবারে আমরা আগে একটা সিস্টেম চালাতাম, সেটা হচ্ছে নোটসটা হচ্ছে তোমাদের এমনি মানে ফোনে পড়তে পারো। তো এই যে 4,000 মানে তোমরা বললে না যে 4,000 করে দিলে ভালো হতো, এই 4,490 এর মধ্যে তোমাদের নোট থাকছে যেটা বাড়িতে পৌঁছতে হবে। মানে প্রায় ওইখানে আমাদের 600-700 টাকা খরচ হয়ে যায় নোটকে প্রিন্ট করে স্পাইরাল করে ডেলিভারি কস্ট। আপনাদের সেন্টার কোথায়? আমাদের হচ্ছে দুর্গাপুর এয়ারপোর্টের কাছে, 1 নম্বর এয়ারপোর্টের কাছে কলকাতা। তো সেখানে হচ্ছে আমাদের সেন্টারটা। তো এই বেসিসে এটা আমরা এটা বেসিক্যালি স্যার একটা প্রশ্ন ছিল, এই 6 মাসের কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ থেকে কি আর ওই এক্সাম যেগুলো দেওয়া যায় সেগুলো কি আর অ্যাসেস মানে করতে পারবো না? 6 মাস পরে ওগুলো সব ইয়ে হয়ে যাবে? আচ্ছা 6 মাসের দেখো আমরা একটা বিষয় দেখি, যদি 6 মাসের মধ্যে যদি পরীক্ষা হয়ে যায় তাহলে তো কোনো প্রশ্ন নেই। এইবারে যদি আমরা বুঝি যে 6 মাসের পর 1-2 মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, মানে ধরো ডেট দিয়ে দিল, এটা হয়ে গেল, তাহলে কিন্তু আমরা তোমাদের আর বলবো না যে আবার ওই 2 মাসের জন্য টাকা দিতে হবে। এরকম আমাদের যে পুরনো স্টুডেন্ট আছে ওরা জানে যে আমরা মানে সেকেন্ড টাইম আর ফিস নেই না বললেই চলে, ঠিক আছে। এরপরে যদি কিছু মানে ধরো 1 বছর 1.5 বছর হয়ে গেল, এগুলো তো বিশ্বাস নেই, হ্যাঁ, তখন হচ্ছে ওই লাইভ ক্লাসের জন্য নমিনাল কিছু টাকা আমাদের পেমেন্ট করতে হবে। নমিনাল মানে ওটা কেন মানে বেসিক্যালি এগুলোর অ্যাক্সেস বাদে মানে ওই লাইভ ক্লাসের জন্য কিছু নমিনাল পেমেন্ট করতে হবে, বুঝতে পেরেছো? স্যার বলছি যে আপনাদের সেন্টার দুর্গাপুর এখানে বললেন তো? দুর্গাপুর নয়, দুর্গানগর এয়ারপোর্ট, কলকাতা। দুর্গানগর, হ্যাঁ মানে 31শে মার্চে এক্সাম নেওয়ার কথা আছে। তো হ্যাঁ মানে বেসিক্যালি এগুলো তো আছে, কিন্তু এইসব পরীক্ষাকে তুমি আর মানে কি করে আমরাও ভরসা দেবো আর তোমরাও ভরসা করবে কি করে বলো তো? এইটা শুধু সুপ্রিম কোর্টের ইয়ে ছিল বলে টাকা রাউন্ড 4,000 টাকা করে দিন, তাহলে আমাদের সুবিধা হয়। আচ্ছা তোমরা 4 এর রিকোয়েস্ট করছো, ওইটা মনে হয় পসিবল হবে না, কারণ মানে অসুবিধা কিছু নেই, আমরা 5 করেছিলাম এটাকে 4.5 সাইডে কনসিডার করলে ভালো স্যার। 4 যখন বলছে স্যার 4 করুন, 4 স্যার একটু কনসিডার করবেন। হ্যাঁ স্যার সকলের রিকোয়েস্ট যেহেতু 4ই করুন স্যার, 4 ফাইনাল করুন। তোমরা বললে তো আলোচনা আরেকটু করছি স্যার। দেখুন সবাই যারা লাইভে আছে তারা যেহেতু সবাই বলছে, আপনি সকলের কথাটা মাথায় রেখে ওটা 4 ফাইনাল করুন স্যার। আচ্ছা একজন করে বলবো। আপার প্রাইমারির জন্য আপার প্রাইমারির জন্য সিটেটেরও কি প্রিপারেশন হয়ে যাবে? আমি বুঝতে পারছি না রিকোয়েস্ট জানো তো স্যার বলছি যে আপার প্রাইমারির এখান থেকে বললে কি আমাদের কভার হবে? হ্যাঁ কেন হবে না? আরে আমরা তো এক সেকেন্ড দাঁড়াও, আচ্ছা সিটেট বলছি একটু মিউট করো হচ্ছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা তোমরা মিউট করলে আমরা তোমার কথাটা ঠিক হচ্ছে না। আচ্ছা হ্যাঁ একদমই তাই, সিটেট এবং আপার প্রাইমারি আমরা বেসিক্যালি সিলেবাসটা পুরোটাই সেম। হ্যাঁ তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু দাঁড়াও। এই হচ্ছে তোমাদের, এটা বেসিক্যালি হচ্ছে তোমার সিটেটের সিলেবাস ডিসেম্বর 2024। এই যে প্রশ্নগুলো দিলাম ওখান থেকে এসেছে। এখানে বেসিক্যালি চাইল্ড সাইকোলজির এটা এই 6 to 8 পর্যন্ত, হ্যাঁ এলিমেন্টারি যেটা হচ্ছে আপার প্রাইমারি যেটা আমরা পড়ি। তো চাইল্ড সাইকোলজি চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সিলেবাস, ঠিক আছে। চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সিলেবাস, এখানেও বেসিক্যালি ইনক্লুসিভ এডুকেশন, লার্নিং এন্ড পেডাগজি ওই একই রকম আছে। ম্যাথমেটিক্স আর সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের কন্টেন্ট,
মানে যেরকম সেটা হচ্ছে সোর্স অফ ফুড, চেন ফুড, এগুলো জীবন বিজ্ঞানের পার্ট, ভৌত বিজ্ঞানের পার্ট, হ্যাঁ, পেডাগজিক্যাল ইস্যু তো থাকছে। আর এখানে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এরকম আমাদের যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি এবং সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফ যা থাকে সব সিলেবাস সেমই আছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। স্যার বলছি যে বাংলা নোটের সাথে যদি ইংলিশ ভার্সনও থাকতো মানে একই নোটের, তাহলে সিটেটের জন্য সুবিধা হতো, কারণ ওখানে তো সব ইংলিশ ফরম্যাটে আসবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আমরা দেখছি সেটা, মানে ওই নোটের মধ্যেই, একই নোটের মধ্যেই বাংলার সাথে ওই সেম। হ্যাঁ, ইংলিশ বাংলা মিশিয়ে যদি কিছু করা যায়, আমাদের ইংলিশ করতে গেলেই সুবিধা। কিন্তু মানে তোমাদের যেহেতু মানে বেশিরভাগ আমরা আপার প্রাইমারিকে টার্গেট করেছি, তো সেই তাহলে দুটো কভার হয়ে যেত, সিটেরটাও কভার হয়ে যেত, সেই দিক থেকে ভেবে বললাম। হ্যাঁ অবশ্যই, আমরা সেভাবেই মানে আমরা বেসিক্যালি ওটাই বললাম যে সিলেবাস সেম, অসুবিধা কিছু নেই। এখন থেকে তুমি, হ্যাঁ ওর জন্যই বলছিলাম, তাহলে দুটো থাকলে, দুটো ভার্সন থাকলে। তোমাদের কোথায় পাবো পিওয়াইকিউ, কোথায় পাবো আমরা পিওয়াইকিউ? তো ধরো 12তে হয়েছে, 16তে হয়েছে, মেবি একটা কবে হলো, 19 দিক করে হয়েছিল নাকি একটা আবার। না এখন তো বেসিক্যালি স্যার সিটেটের সিলেবাসের উপর বেস করেই সব প্রাইমারি আর আপার প্রাইমারিটা হচ্ছে একদম। আর সিটেটের গাদা গাদা পিওয়াইকিউ আছে, সেগুলো আছে, এবং আপার ওগুলো আমরা সব আমরা ওটাকে টার্গেট মানে বেঞ্চমার্ক রেখেই আমরা পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি আর কিছু কারোর প্রশ্ন আছে তোমাদের? মানে এটা তো মনে হচ্ছে না মানে 4-এ আসবে, তো আমি কথা মানে আমাদের একটু কথা বলছি সবাই। না ওটাই আনবেন স্যার। না না, যেটা দেখো, যেটা বলার পসিবল হলে আমরা অবশ্যই বলে দিতাম, আমার অসুবিধা কি আছে। তো বেসিক্যালি আমরাও কোনো না কোনো লেভেলের স্টুডেন্ট, তোমরা এখানে যারা পড়েছো বা মানে যারা পড়েছে তারা জানে যে আমরাও বিভিন্ন জায়গা থেকে পিএইচডি করছি, হ্যাঁ, এবং তার মধ্যেও আমরা এইসব বিষয়গুলো চেষ্টা করছি বিভিন্ন রকম ভাবে করার। তো আমরা মানে এমন কিছু করে দিই না যাতে সত্যি স্টুডেন্টদের সমস্যা হয়। এটা আমরাও একটা লেভেলের স্টুডেন্ট, এবং আমরাও সেই তোমাদের মতো মানে বেশিরভাগ ছেলে মেয়েরা যেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে সেই ব্যাকগ্রাউন্ড। তো ঠিক আছে, আমি মানে এটা আর একটু কথা বলে পরের ক্লাসগুলো হচ্ছে, তারপরে সেগুলোতে আপডেট দেওয়া হবে, ঠিক আছে। আসলে তোমাদের আরেকটু এ করা যেত, ওই তোমাদের প্রিন্টেড মেটেরিয়াল পাঠানোর জন্য ওই কষ্টটা তো একদম কম যাচ্ছে। স্যার ওই প্রিন্টেড মেটেরিয়ালটা কতদিনের মধ্যে পাঠাবেন? ওই কোর্স শুরু হওয়ার জন্য আমাদের একটু রেডি করতে তো সময় লাগবে। মানে সব মানে প্রিন্টেড তো আর একটা ইউনিট ধরে ধরে পাঠাতে পারবো না, আমাদের সমস্ত বিষয়টাকে কভার করেই তোমাদের পাঠাতে হবে। স্যার প্রিন্টেড নোটের মধ্যে যেই সব নোটগুলো থাকবে সেখান থেকে তো আপনারা এখানে পড়াবেন তো, তাই না? নাকি একটু আলাদা থাকবে? না না, আলাদা থাকবে। তোমাদের যেরকম এই নোটসটা আমি তোমাদের পাঠালাম, নোটস হচ্ছে বিস্তারিত। ধরো এই নোটটা তোমাদের অ্যাপে আপলোড করা হয়েছে, দেখবে আজকে যে ক্লাসটা করালাম ক্লাসের নোটস আপলোড করা হয়েছে, নোটস বিস্তারিত। ওই সেম নোটসটাই কি আমরা হার্ড কপিতে পাবো? হ্যাঁ, নোট হচ্ছে তোমরা হার্ড কপি পাবে। আর আমি সেটা বলছিলাম, যেটা হচ্ছে ক্লাসের মধ্যে করানো হচ্ছে সেই সেম জিনিসটা কি পাচ্ছি আমরা? না না না, এই পড়ানোর জন্য পিপিটি এটা আলাদা। পিপিটি দেখো এখানে শর্টে লিখতে হয়, কয়েকটা 2-4টে টার্ম, এটা ওটা কথা, মেন কথাগুলো আমাদের রাখতে হয়। আর নোটস হচ্ছে বিস্তারিত থাকবে, যাতে তোমার কনসেপ্টও ক্লিয়ার হয় এবং ওখান থেকে প্রশ্ন এলে যাতে সব বুঝতে সুবিধা হয়। আচ্ছা, হার্ড কপিটা বিস্তারিত পাচ্ছি আমরা। স্যার নোটসটা কি বেসিক্যালি এমসিকিউ? নোটসে হচ্ছে থিওরিটিক্যাল বিষয় থাকবে, মানে সমস্ত বিষয়গুলো ধরে ধরে থিওরিটিক্যাল আলোচনা থাকবে, মানে নোট বই যেরকম হয় আর কি। তার পেছনে পিওয়াইকিউ এবং এমসিকিউ যুক্ত থাকবে, বুঝতে পেরেছো? মানে তোমরা ওই নেটের জেনারেল পেপারে বইটই পড়েছো যে আরিয়ান্টের বা পিয়ারসনের, যেরকম মানে প্রথমে আলোচনা করা থাকে, তার নিচে পিওয়াইকিউ এমসিকিউ দেওয়া থাকে। ম্যাকগ্রো-হিল, হ্যাঁ সেম, হ্যাঁ বুঝেছি। মানে পিওয়াইকিউ পাবে, অ্যাপেও পিওয়াইকিউ এমসিকিউ আপলোড করা থাকবে, বইতেও কিছু থাকবে, এবং নোটগুলো বিস্তারিত ভাবে করা থাকবে, মানে যাতে পড়তে পারো স্টাডি মেটেরিয়াল আর। মানে এই পিপিটি নয়, কিন্তু এই পিপিটি হচ্ছে ক্লাসে শর্টে পড়ানোর জন্য। এখানে শর্টে থাকবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার নোটের স্যাম্পলটা আছে, আমরা করলে দেখে নিও একটু। স্যার বলছিলাম যে একটা জিনিস তো করতে পারেন, যারা হার্ড কপি নেবে তাদের জন্য একটা রেঞ্জ করলেন, আর যারা হার্ড কপি নেবে না সফট কপি নেবে তাদের জন্য না, ওইটা তো বেসিক্যালি আমাদের করতে মানে এই হয় না। যদি তুমি হার্ড কপি না নিতে চাও তাহলে তোমাকে মানে সেটা আলোচনা করে দেখা যেতে পারে, কিন্তু হার্ড কপি না নিলে তোমাদেরই কারণ ওই ফোনে তোমরা পড়তে পারবে না, কারণ ডাউনলোডের ফোনে তোমরা এত মানে পেজের পর পেজ ওই ফোনে ওই স্ক্রিনে পড়তে পারবে না। হার্ড কপিটা দরকার আছে স্যার। তো মানে সেটা যদি কারোর ব্যক্তি বিশেষে খুব সমস্যা হচ্ছে, ইস্যু হচ্ছে, সে ফোন করে সেটা স্পেশাল কেসে করা যেতে পারবে, কিন্তু সবার জন্য এটা মানে আমরা স্ট্রাকচার আলাদা আলাদা করবো না, ঠিক আছে? অবশ্যই কিছু সুবিধা থাকবে তো।
ইনস্টলমেন্টের বেসিক্যালি আমাদের মানে ইনস্টলমেন্টটা একটু সমস্যা, মানে যদি তোমার ওয়ান টাইম এটা আছে ইনস্টলমেন্টের ক্ষেত্রে, তাও আমরা একটা বিষয় রেখেছি যে ইনস্টলমেন্টে কিন্তু আমাদের হয়তো বিভিন্ন রকম মানে পেমেন্ট গেটওয়ে এগুলো অনেক চার্জ কাটে, বুঝলে তো। এবং সেক্ষেত্রে আমাদের ইনস্টলমেন্টে কিন্তু তোমাকে প্রায় 300 টাকা মতো বেশি দিতে হবে দুটো ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে, 300 টাকা মতো বেশি দিতে হবে, সেটা একটু ডিটেলসে আরো পরে ক্লাসে জানিয়ে দেবে। হ্যাঁ, সেটা কিন্তু তোমাকে ওইটাই করতে হবে। এবং আরেকটা ইনস্টলমেন্টের যেটা ডিসঅ্যাডভান্টেজ, আমাদের আগেও তো বিভিন্ন কোর্স করেছি, এবার ইনস্টলমেন্টে নোটটা একটু যেতে দেরি হবে। হ্যাঁ, মানে 2 মাস, ধরো এরা 1 মাস পর পেলে তুমি 2 মাসের পেমেন্ট, কারণ বেসিক্যালি অনেকেই আগের বার এসএসসি তে হয়েছে, মানে ঠিক আছে সবাইকে আমরা মানে খারাপ ভালো বলছি না, কিছুজন থাকবে। হ্যাঁ, তো মানে কি বলতো নোট নিয়ে একটা ধরো ন্যূনতম ইনস্টলমেন্ট নিয়ে নোট নিয়ে আর পরেরটা ক্যারি ফরওয়ার্ড করলো না, বা যে নোট পেয়ে গেছি আমি আর কি করবো। বেসিক্যালি কিছুজন তো বোঝে, বেসিক্যালি ওটা ওদেরই মানে শুধু নোট পেয়ে গেলে তোমরা যদি খোঁজো অনলাইনে, এখন নোটের অভাব আছে, মানে স্টাডি মেটেরিয়াল যদি তুমি নিজে থেকে খুঁজতে চাও তাহলে কি অভাব আছে বলো? আমি মানে সব জায়গা থেকে পাবো। এবার আমরা হচ্ছে কি সাজিয়ে গুছিয়ে একটু রেডিমেড টাইপের করে দিই, এইটুকু। যেটা গুরুত্ব বেশি সেটাই রাখি, গুরুত্ব কম সেগুলো বাদ দিয়ে দিই। আচ্ছা, উইকলি কতগুলো করে ক্লাস থাকবে? উইকলি আমাদের 2টো লাইভ ক্লাস থাকে, ঠিক আছে। এইবারে যখন পরীক্ষা যদি বাই চান্স আগে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাস বাড়াই, এই কারণ যারা নেটের থাকে মানে জানে এখন নেটে প্রায় সপ্তাহে 5 থেকে 6 দিনই ক্লাস হয়, কারণ নেট ডিসেম্বরে নেট আছে, সেট 14 তারিখ আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু মানে সিচুয়েশন বেসিসে, কারণ আমাদেরও তো বেসিক্যালি তোমাদের পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে হবে। যদি বলে 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, তাহলে এমন নয় আমাদের 6 মাসের কোর্স মানে আমি 3 মাসে হাফ করাবো, এরকমটা কিন্তু নয়। 3 মাসেই মানে 3 মাসে যদি পরীক্ষা হয় তাহলে আমাদের 3 মাসের মধ্যেই মানে পড়িয়ে একটা তো টাইমলাইন নিশ্চয়ই আছে যে মার্চের 31 তারিখ, তো সেটা মাথায় রেখে নিশ্চয়ই শুরুটা হবে। হ্যাঁ, মানে আমরা টার্গেট একটা নিয়ে চলি। এবারে যদি দেখা যায় যে এই টার্গেট ফুলফিল করার জন্য বা পরীক্ষার ডেট এগিয়ে এসছে তার জন্য ক্লাস বাড়াতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাস বাড়িয়ে দিই। আর স্যার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি একটা করে মক হবে না? এই সিস্টেমটা একটু যদি বলবেন। হ্যাঁ, এই সিস্টেমটা তোমাদের, হ্যাঁ এই যে তোমরা ফ্রি ক্লাস করছো, এর নোটস আপলোড হয়ে গেছে ফ্রি গ্রুপে, মানে ওই অ্যাপে গিয়ে যাবে, ফ্রি সেকশনে দেখবে ওখানে নোটস আপলোড হয়ে গেছে। কালকে সকালে এর থেকে PYQ MCQ সেট দেওয়া হবে, সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে। এবং আমরা তো বেসিক্যালি ধরো এখন তো মানে এখানে তো মানে প্রিলিমিনারি ক্লাস হয়, এখানে অনেক কিছু বিষয় তোমাদের কোয়ারিজ প্রশ্ন, এই জন্য আমাদের ধরো এতক্ষণের ক্লাসে অনেকটা সময় আমরা এইসব আলোচনা করছি। কিন্তু পিডিএফ গুলো কি ডাউনলোড করা যাবে? হ্যাঁ, পিডিএফ ডাউনলোড করা যাবে অবশ্যই, ফ্রি স্যাম্পল সবই ডাউনলোড করবে। আর স্যার পেইড ব্যাচে এই কি মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা করে মক থাকবে, কি থাকবে ব্যাপারটা? হ্যাঁ, মানে নোটসে মক থাকবে এবং মক অলরেডি অ্যাপে আপলোড করে দেওয়া হবে। তুমি যখন খুশি তোমার মতো করে ইউনিট ধরে সাব ইউনিট ধরে আপলোড করে দেওয়া হবে, তুমি যখন খুশি দিতে পারো। এবং সেটা কন্টিনিউয়াসলি আপলোড। প্রিয়া বলো। হ্যালো, বলো। স্যার বলছি যে এখানে আছে 50 জনের পর হচ্ছে 8,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তো 50 জনের পর যদি কেউ ভর্তি হয় তাকে 8,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে? না, সেটা নয়, মানে বেসিক্যালি ওইটা মানে হয়তো মানে এটা তো আমরা বেসিক্যালি 5,000-এর রেসপেক্টে তোমাদের 4,500 করেছিলাম, তোমরা আবার একটু ডিমান্ড করছো। হ্যাঁ, বেসিক্যালি আমাদের কোর্স ফিস 5,000 টাকা ছিল, আজকে আলোচনা করে ওইটা, ওই জন্য কালকে আর কিছু বলেনি। তো এবারে বেসিক্যালি ওইটা ওই লেভেল পর্যন্ত বাড়তে পারে, ওর বেশি বাড়বে না। হ্যাঁ স্যার, আজকে আলোচনা করবেন তাহলে কালকে নিব, আমি টিউটি করতে পারবো আমাদের ডিমান্ডটা। আচ্ছা, ঠিক আছে, ওইটা আমি করে দেখছি। হ্যাঁ, ঠিক আছে, একটু মানে তবে মানে তোমাকে মানে কিন্তু ভরসা দিতে পারছি না তোমাদের, ওইটা মানে 500 তো কমবে না, কিছুটা কমবে কিনা সেটা আমি মানে ঠিক আছে আমরা আলোচনা করে তোমাদের জানাচ্ছি, অসুবিধা কিছু নেই। আমাদের ডিমান্ডটা রাখবেন, তাহলে অনেক উপকৃত হব। ঠিক আছে দেখছি। ঠিক আছে, আর কিছু প্রশ্ন করবে না? বলো স্যার, আমরা তো স্যার নিউ 2023-25-এ আমরা কি আপারে বসতে পারবো তো? 23-25 শেষ হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, শেষ হয়ে গেছে, কিন্তু এখনো তো মার্কশিট পাইনি। না, অসুবিধা কিছু নেই, মার্কশিট না পেলেও ভর্তি হতে হবে, মানে মার্কশিট পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই, তোমাদের চাপ নেই। যাদের আছে এখন তো ফর্ম ফিল আপই শুরু হয়নি। না স্যার, বলছি মেন ব্যাপার হচ্ছে কি, যদি কোনো দেখা গেলো যে এখানে আমাদের তো সাবজেক্ট সোশ্যাল স্টাডিজ, সেক্ষেত্রে যদি মনে হলো যে কোনো সাবজেক্ট আমরা নিলাম না, যেরকম সোশ্যাল স্টাডি, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল যে জিনিসগুলো নিলাম না, এবং এডুকেশন এবং ইংলিশ এবং আর যেটা আছে বেঙ্গলি, আমরা যদি স্যার এভাবে নেওয়া হয় তাহলে স্যার কেমন পড়বে? না, ওইটা দেখো, এটা তুমি ভাবো
যে তুমি এই এখন তুমি কোথাও 6 মাস কোচিং করবে, মানে প্রাইভেটে যে একজন যে পড়ায়, তুমি 1000-এর নিচে পড়তে পারবে? মানে যদি টেটের তুমি একটা কোনো অফলাইনে যাও নর্মালি, এখানে দেখো তোমাদের মানে 5-6 জন স্যার থাকেন, স্যার ম্যাম মিলিয়ে প্রায় 6-7 জনের স্টাফ থাকে, তো সব মিলিয়ে আর এটাকে আর করা যায় না। এবং মানে এইভাবে এই কোর্সের আবার তোমাকে কি করে পাঠ করবে? স্যার মেন ব্যাপার হচ্ছে আমি যে জায়গা থেকে মানে বিলং করছি স্যার, মানে অবস্থা খুবই শোচনীয়। মানে আমাকে সবকিছু করতে, আমার ফ্যামিলি চালাতে হয়, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে মানে আমার ওভাবে নেওয়ার সমর্থ নেই। তবে কি আমি যদি মানে কিছু কনসিডার করা যায় তাহলে আমি হয়তো ওইগুলো নিতে পারি, কারণ আমি পরিশ্রম করতে ভালোবাসি, কিন্তু ব্যাপার হচ্ছে সমস্যা হচ্ছে আপনি আচ্ছা, বুঝতে বিএড পারছেন। সেকেন্ড সেম তোমার যদি তার আগে হয় মানে চাপ আছে একটু, বুঝলে? বিএড মানে বিএড রানিং তাদের বসতে দেওয়ার, যদিও বিভিন্ন জায়গায় বলছে ওরা মানে পে করবে, কিন্তু বসতে পারার কোনো নেই, সম্ভাবনা নেই আমার মতে। আচ্ছা ঠিক আছে, তুমি সবই প্রয়োজন মানে কারোর যদি কোনো একটু খুব স্পেশাল ইস্যু থাকে, সে আমাদের মানে ফোন করতে পারো, সেটা মানে 11 জনের দেখা যেতে পারে সেটা। স্যার বলছি যে এক্সট্রা করে হচ্ছে যখন পরীক্ষাটা দিয়ে হবে, তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ একটা পরীক্ষা হবে, ওটাও কি এই কোর্সের মধ্যে পেয়ে যাবো আমরা, নাকি আলাদা করে নিতে হবে? না, ওইটা আমরা আশা করি এর মধ্যে করে দেবো, এর মধ্যেই থাকবে। মানে সাথে সাথে কি চলবে, নাকি এটা পরীক্ষাটা হওয়ার পরে ওইটা শুরু হবে? ওরা রেগুলেশন কি বলছে, এখন আমরা এই জায়গাগুলো কভার করব। ওরা যদি রেগুলেশন করে যে ওই পরীক্ষার দিনেই 1/2 ঘন্টা ব্রেক দিয়ে ওই পরীক্ষা হবে, তাহলে আমরা সাথে সাথে করাতে হবে। আবার যদি বলে যে ওইটার রেজাল্ট বেরোনোর পর যারা সিলেক্ট হবে তখন মতো করে বলা যাবে, ঠিক আছে? তো মানে মানে অবশ্যই সেটা কোর্সের মধ্যেই থাকবে। যাদের এডুকেশন, ফিলোসফি, পল সায়েন্স এই ধরনের সাবজেক্ট আছে, তো তারা কি টেটে বসতে পারবে বা ওই মেন সাবজেক্টে বসতে পারবে? মেন সাবজেক্ট অবশ্যই বসতে পারবে, কিন্তু সেটা নির্ভর করে তোমরা চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে পড়োনি তো? না 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 না, গ্রাজুয়েশনটা এতে করেছে তো, ওই 3 বছরের ডিগ্রি কোর্সে করেছে তো, তাহলে বসতে পারবে। কারণ যে কোনো সাবজেক্টে ধরো বাংলা বা ইংলিশ, সেগুলো তো কম্পালসরি মিনিমাম 300 নম্বরের পরীক্ষা দিতে হবে গ্রাজুয়েশনে, যেটা হচ্ছে তোমার এই চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে সেইটা ফিল আপ হচ্ছে না, তো তারা বসতে পারবে না। যাদের আগে গ্রাজুয়েশন তাদের গ্রাজুয়েশন। হ্যালো স্যার, ইনস্টলমেন্টের টাকাটা কিভাবে পেমেন্ট করতে হবে ওই ব্যাপারটা? আচ্ছা, ইনস্টলমেন্টেরটা ওই ইনস্টলমেন্টেরটা তো তুমি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও, তাহলে এখানে মানে গৌরব স্যারের নাম্বার আছে দেখবে গ্রুপ অ্যাডমিনে, ওই নাম্বারে অ্যাকাউন্ট বলে লিখে পাঠাবে এবং বলবে যে আমি ইনস্টলমেন্টে পেমেন্ট করব। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, বলছিলাম যে সোশ্যাল সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ এটা কি কম্পিটিশন কি একসাথে হবে না আলাদা আলাদা হবে? সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডি, এটা তো দুটো গ্রুপ আছে। একটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল স্টাডি বলতে ওই ইতিহাস, ভূগোল আর ওই সোসাইটি, পলিটি এগুলো ঢুকিয়ে দিয়েছে বলে। আর একটা হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি। কম্পিটিশনটা মানে কাট অফ মার্ক যেটা হবে, তো সেটা কি আলাদা আলাদা হবে না মানে একসাথেই? না, সায়েন্সের গ্রুপের আর আর্টসের গ্রুপের আলাদা আলাদা হবে, সিট আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা হবে, সেগুলো ডিটেলস সব চলে আসবে। আচ্ছা আচ্ছা। সেগুলো সাবজেক্ট স্পেসিফিক হয়তো বা স্পেশাল পেপার স্পেসিফিক সিট থাকলে সেটাও করবে, হতে পারে। সেটা তখন তোমরা কোনটা চুজ করবে তখন ফর্ম ফিল আপের সময়, তার আগে তো জানিয়ে দেবে, সব সেগুলোই করতে পারে। কিন্তু মানে যারা গ্রাজুয়েশন 3 বছরে করেছো এবং সেমিস্টারে নয় অ্যানুয়ালি করেছো, তারা কিন্তু সবাই বুঝতে পারবে আপার প্রাইমারি মানে সাবজেক্ট। বলছি স্যার, যারা ওই 15 সালে কোয়ালিফাইড করে আছে টেটে, তাদের কি পরীক্ষা দিতে হবে ওইটা আলাদা করে, নাকি এখন নতুন ভাবে আবার পরীক্ষা দিতে হবে, দিয়ে তারপরে সাবজেক্টের উপর দিতে হবে? আবার তো পরীক্ষা দিতে হবে, কারণ ওটার তো ক্যারি ফরওয়ার্ড হয় না। আচ্ছা স্যার, তাহলে নতুন করে আবার বসতে হবে, দিয়ে আবার মানে সাবজেক্টের উপর দিতে হবে। সাবজেক্টের উপর দিতে হবে। স্যার, ক্যারি ফরওয়ার্ড হয় না ওটা আপনি নিশ্চিত? দেখো এটা বললো, এই টেটটা এখন মানে বললো যে মানে প্রাইমারি টেটটা যে মানে পরীক্ষা হবে, কিন্তু মানে সেটার মতো প্রাইমারি না স্যার, আপার প্রাইমারি, যেটা 2016 এর কথা বলছিলেন। হ্যাঁ স্যার, আমি ওইটাই বলছি। আচ্ছা, এটা আমাকে তাহলে আরেকটু কনফার্ম হয়ে, আমি যতদূর জানি এটা হয় না। 16তে আপার প্রাইমারি দিয়েছো মানে 25-এ হলে দিতে হবে না, সেটা মেবি হয় না। তো আমি জেনে কনফার্ম করে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আরেকটু করে
ওই টেটের লাস্টে যে টেট গুলো হলো সেগুলোতেই বলেছে ওই 20-22 দিক করে যেগুলো। হ্যাঁ, ঠিক আমার আছে। একটা বলার ছিল কথা, সেডের আমি ফর্ম ফিল আপ করেছি, তো মেটেরিয়ালস কি আছে আর আপনাদের এই গ্রুপ থেকে কি পাওয়া যাবে যদি চাই যে সেডের জন্য বসতে কোন চাই, ফর্ম সাবজেক্ট ফিল আপ তোমার? জিওগ্রাফি। না, আমরা নেট সেটটা বাংলা এডুকেশনের উপর দিই। জেনারেল পেপারে যদি লাগে হেল্প তাহলে সেক্ষেত্রে পেতে পারো। হ্যাঁ, জেনারেল পেপারটা স্যার আমার লাগবে, সাবজেক্ট আমার স্যার অসুবিধা হয় না, ও আমার আচ্ছা। নোটস আছে, বই আছে, রেফারেন্স আমি পড়ে নি স্যার, সাবজেক্টে আমার ভালো মার্কস আছে, ওই ফার্স্ট পেপারটার জন্য অনেকটা কমে যাবে মার্কস। হ্যাঁ নেট এটা পেয়ে যাবে। হ্যাঁ জেনারেল পেপার আমাদের পাবে এখান থেকে। ঠিক আছে স্যার, আমার তাহলে দিলে আমি খুব খুশি হই, যেটা আমার লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ তুমি একটু যোগাযোগ করবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক স্যার, আছে, ঠিক আছে। ঠিক আছে। আর কেউ কিছু বলবে না লেট করবো? ঠিক আছে, থ্যাংক ইউ। আর এমনি ক্লাস কেমন লেগেছে বলো? স্যার বলছিলাম অ্যাডমিশন খুব হওয়া ভালো লেগেছে। 30 তারিখে কতর মধ্যে হতে পারে স্যার? অ্যাডমিশনটা হচ্ছে 18 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডমিশন ডেট রেখেছি। আচ্ছা, মানে এই ক্লাসগুলো চলবে, তারপরে কয়েকদিন অ্যাডমিশন হবে। তাহলে 18 তারিখ থেকে ক্লাস চালু হবে কি স্যার? 18 তারিখ হয়তো হবে না, তারপরে 2-3 দিন হয়তো অ্যাডমিশন প্রসেস চলবে, তারপর থেকে শুরু হবে। সেটা জানিয়ে দেওয়া হবে। খুব মানে অ্যাডমিশন প্রসেস শেষ হলেই ওই অ্যাডমিশন মাঝে ওই অ্যাডমিশন প্রসেসের জন্য হয়তো 4-5 দিন 6 দিন রাখা হয়, তারপর থেকে শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। আপনার ক্লাসটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ শুভম। ঠিক আছে, থ্যাংক ইউ লেফট করলাম।